বিয়ে খেতে এসেছিস নাকি শরীর দেখাতে? শরীর দেখানোর ইচ্ছে হলে রাস্তায় যেয়ে দেখা, কোনো ভদ্র বাড়িতে এসব চলবে না। বলেই আমার চুল থেকে হেয়ার ব্যান্ড খুলে নিল। হুট করে এমন বাজে শব্দ কানে আসাতে পেছনে থাকা ব্যক্তিটির দিকে ঘুরে অবাক নেত্রে তাকিয়ে রইলাম। মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না, চোখ থেকে টুপটুপ করে অশ্রু ঝরতে লাগলো। চোখের পানি ফেললেই অসভ্যতা করার সার্টিফিকেট পেয়ে যাবি। ভাইয়া তুমি এসব কি বলছো? এসব ন্যাকা কান্না বন্ধ কর। শরীর দেখিয়ে ছেলেদের আকৃষ্ট করার ধান্দা। কি বলছো? আমি এমন মেয়ে তোমার মনে হয়? তোর পিঠের মাঝ বরাবর জোড়া তিল আছে, বল আমি ভুল কিছু বলছি? সাথে সাথে বুকটা ধক করে উঠল। আর কোনো কথা না বলে দৌড়ে রুম থেকে চলে আসলাম। ঘৃণা হচ্ছে নিজের কাজের উপর, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে ভাইয়া আমাকে এত বাজে মেয়ে ভাবে। লজ্জায় ঘৃণায় দু হাতে মুখ গুজে কাঁদতে কাঁদতে সোফায় বসে পড়লাম। মেঘ তিক্ত কথাগুলো বলে পূর্ণার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এমন সময় কেউ মেঘের কাঁধে হাত রাখলো। পেছনে ফিরে দেখে রনিত। কিরে, তুই মেয়েটার সাথে এত বাজে বিহেভ কেন করলি? ভালোভাবে তো বলতে পারতি। কি করব বল, ও এমন এমন কাজ করে আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না। তাই বলে এমন ব্যবহার? ও তোর বউ নাকি প্রেমিকা? ছাড়, বাদ দে তো, চল এনজয় করি। বন্ধুর বিয়ে বলে কথা, ফুল মাস্তি হবে। আমার মনে হয় তুই ওকে পছন্দ করিস। যদি তাই হয়ে থাকে তাহলে এমন বিহেভিয়ার করলে ও তোর থেকে আরো দূরে পালাবে, কাছে আর এ জন্মে আসবে না। যে কাছে আসার সে আর কত দূরে যাবে? ঘুরে ফিরে আমার বুকেই তার নীড় হবে। হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 1টা বেজে গেছে। তামিম বলে, আজ সবাই আমার রুমে ঘুমাবে, চল। রাহি এসে বলে, কিসের ঘুম? আজ কোনো ঘুমাবো না, ছাদে চল, সারা রাত পার্টি হবে। ফ্রেশ হয়ে আয় সবাই, আমি সব রেডি করছি। রাহির কথায় কেউ দুমত পোষণ করলো না। মেঘ খেয়াল করলো অপূর্বকে বেশ বিচলিত দেখাচ্ছে। কিরে বিয়ে তামিমের, কিন্তু 12টা বেজে আছে তোর চেহারায়। স্বাধীনতা হরণ হচ্ছে তামিমের। 12টা 13টা যা বাজার ওর চেহারায় বাজবে, তোর কি হলো? পূর্ণাকে খুঁজছি কিন্তু পাচ্ছি না, জানিস তো মা ওকে এতটা দূরে আসতে দিতে চায়নি, আমি জোর করে নিয়ে আসলাম। কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি, কল দিচ্ছি রিং হচ্ছে অথচ রিসিভ করছে না। বাসায় চলে যাবে, তাও তো একা একা সম্ভব না। চিন্তা করিস না, এদিকেই কোথাও আছে হয়তো। তামিমের বোন রূপসাকে জিজ্ঞেস কর। জিজ্ঞেস করেছি, ওর সাথে নেই। বেশ খানিকক্ষণ আগে থেকেই নাকি ওর নজরে পড়েনি। তাহলে এক কাজ কর, ওদের বাসার সব রুম খুঁজে দেখ। তুই ডান দিকে যা, আমি বাম দিকে যাচ্ছি। খুঁজতে খুঁজতে হঠাৎ একটা রুমে যেয়ে স্বস্তির নিঃশ্বাস নিল মেঘ। সোফায় গুটিসুটি হয়ে শুয়ে আছে পূর্ণা। মোবাইল বের করে অপূর্বকে টেক্সট পাঠালো। ধীর পায়ে পূর্ণার সামনে বসে তার ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে রইল মেঘ। আলতো হাতে পূর্ণার সামনের চুলগুলো কানের পিঠে গুঁজে দিল। মনে মনে বলতে লাগলো, সরি, তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। বলে আলতো চুমু খেলো পূর্ণার কপালে। হুট করে কিছু একটা মনে পড়তেই চোখ জোড়া লাল বর্ণ ধারণ করলো। হাতের মুঠ শক্ত করে বলেই পূর্ণার পিঠে কামড় বসিয়ে দিল। ঘুমের মধ্যে তীব্র যন্ত্রণা অনুভব হতেই পূর্ণা চিৎকার দিল। সাথে সাথে মেঘ পূর্ণার মুখ চেপে ধরল। ভয়ে পূর্ণার শরীর কাঁপছে। আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকাতে আবছা আলোতে সামনে থাকা ব্যক্তির চেহারা দেখে আরো ভয় পেয়ে গেল। মেঘের ঠোঁটের কোণে রক্ত লেগে আছে, চোখ দুটো লাল বর্ণের। পূর্ণা নিজের হাত পিঠে নিতেই হতভম্ব হয়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মেঘের হাত কিছুটা আলগা হতেই পূর্ণা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মেঘ ভাইয়া, আপনি মানুষ না, আপনি ভ্যাম্পায়ার। পূর্ণার আওয়াজ শুনে মেঘের হুঁশ ফিরল। পূর্ণা চিৎকার করছে কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। পূর্ণা ভয় পেয়েছে বুঝতে পেরে মেঘ বলে, ভয় পেও না, আমি কোনো ভ্যাম্পায়ার না। আমি মেঘ, তোমার ভাইয়ার বন্ধু মেঘ। মেঘের কথা শেষ হওয়ার আগেই পূর্ণা মেঘের কোলে ঢলে পড়ল। সকালের মিঠা রোদ চোখে পড়তেই পূর্ণা পিট পিট করে চোখ খুলল। আশপাশে তাকিয়ে দেখে এখানে কেউ নেই। তাহলে কি গত রাতে ওসব স্বপ্ন ছিল? হঠাৎ পিঠে ব্যথা অনুভব করে হাত দিয়ে দেখে কোনো অয়েন্টমেন্ট লাগানো। তার মানে মেঘ সত্যি ভ্যাম্পায়ার, আর সে গত রাতে আমার রক্ত খেতে এসেছিল। পূর্ণার আকাশ কুসুম ভাবনার মাঝেই চোখ পড়ল টেবিলের উপর দুটো ড্রেসের উপর।
ড্রেসের নিচে একটা চিরকুট রাখা, চিরকুট খুলতেই চোখে পড়ল। এই ব্লু ড্রেসটা এখন ফ্রেশ হয়ে পড়বে, আর অন্যটা বিয়েতে। জান পাখি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। পূর্ণা বুঝতে পারছে না এখানে কিভাবে এই চিরকুট আসলো। মাঝে মাঝে এমন চিরকুট পূর্ণা পায়। এই তো সেদিন কলেজ থেকে ফেরার পথে হঠাৎ একজন বাচ্চা এসে দিল, সেখানে লেখা ছিল, লিটল কুইন, তুমি ছেলেদের থেকে দূরে থাকবে। আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে তোমার হেসে হেসে কথা বলা বারণ। নিজের খেয়াল রেখো জান পাখি। পূর্ণার কেন যেন ভালো লাগে এই লুকোচুরি ব্যাপারটা। চট জলদি ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। মেঘ আর চোখে একবার পূর্ণার দিকে তাকিয়ে মুচকে আসলো। ব্যাপারটা দৃষ্টি এড়ালো না তামিমের। তামিম বলে, লড়কা হাসা তো ফাঁসা। কিসের ফাঁসি? অপূর্বর কথা শুনে তামিম বলে, আরে ওই দেখ, ওর প্লেটে রনিত নাগা মরিচ দিয়ে দিয়েছে, সেটা দেখেও হাসলাম, তাই বললাম আর কি। অপূর্ব নিজের পাশের চেয়ারে বোনকে বসতে বলল, তারপর বলল, তো তোর মাথা ব্যথা আমাকে জানাবি না? আমি তোকে পুরো বাড়ি হন্য হয়ে খুঁজেছি। পূর্ণা অবাক দৃষ্টিতে তার ভাইয়ের দিকে তাকিয়ে যেই কিছু বলতে যাবে, তখন মেঘ বলে, আরে ছাড় তো, তোর বোন তো ঠিক আছে। এবার দ্রুত নাস্তা শেষ কর, বউ আনতে যেতে হবে তো নাকি? নাস্তা শেষ করে সবাই রেডি হচ্ছে। মেয়ের বাড়ি মুন্সিগঞ্জ। নারায়ণ থেকে মুন্সিগঞ্জের দূরত্ব 2 ঘন্টার মতো। পূর্ণা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ড্রেসটা অনেক সুন্দর, গোলাপের উপর সাদা আর সোনালি সুতোর কাজ, উপরে কোটিও আছে। পূর্ণা মনে মনে বলে, লোকটার পছন্দ আছে। আচ্ছা চিরকুট কুমার, আপনি সামনে কেন আসছেন না? দিন দিন আপনাকে দেখার তৃষ্ণা বাড়ছে কেবল। পূর্ণার সিঁড়ি দিয়ে নামতেই চোখ পড়ল হলরুমে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ খেয়াল করলো মেঘের পাঞ্জাবির দিকে, সাদা পাঞ্জাবিতে গোলাপি সুতোর কাজ। মনে মনে বলল, এই ভ্যাম্পায়ারের সাথে কেন সব সময় আমার ড্রেস মিলে যায়? তোর ভাল লাগে না? মেঘ পূর্ণাকে দেখে তৃপ্তির হাসি হাসলো। মনে মনে বলে, তোমাকে তো একদম মেঘপরি লাগছে। পূর্ণা নিচে এসে অপূর্বর সামনে এসে দাঁড়ালো। রূপসা বলে, আমিও পূর্ণার সাথে এক গাড়িতে যাব। আমরা এক গাড়িতে যাব, মেয়েরা আলাদা গাড়িতে যাবে। আমি আম্মুকে বলে দিচ্ছি পূর্ণার খেয়াল রাখতে। মেঘ কিছু বলতে যেও থেমে গেল। মেঘের ইচ্ছে করছে পূর্ণাকে নিজের দৃষ্টি আড়ালে না পাঠাতে। বিয়েবাড়িতে পৌঁছে সবাই আটকে গেল গেইটে। ঝিঙ্গে গাছে চিচিঙ্গা, আম গাছে বেগুন, বে হিসাবে টাকা দিয়ে বউ নিয়ে ভাগুন। ছন্দ শেষ হতেই মেয়ে পক্ষের সবাই বলে উঠল, টাকা দিন, বউ নিন। আম গাছে পেয়ারা, বড়াই গাছে নুন, নিজের বউ নিজে নিব, টাকার কি গুণ। অনেকক্ষণ বাঘ বিতণ্ডার পর গেট ছাড়লো 50,000 টাকার বিনিময়। এতক্ষণ ধরে সবাই সবার মতো ব্যস্ত। মেঘ ব্যস্ত পূর্ণার উপর নজরদারি করতে। ভেতরে ঢুকেই সবাই নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়ল। রূপসা আর পূর্ণা সেলফি নিতে ব্যস্ত। হঠাৎ রূপসা বলে, কাহিনী কি পূর্ণা? তোদের মধ্যে কি চলছে? কাহিনী মানে? আর কার সাথে কি চলবে? কি যে বলো না আপু। আমি কিন্তু সবই বুঝি। তোমার আর মেঘের মধ্যে প্রেম চলছে, তা কতদিন হলো? কি? আর কাউকে পেলে না শেষ পর্যন্ত ভ্যাম্পায়ারের প্রেমে পড়বো আমি? তা ম্যাচিং ম্যাচিং কি এমনিতে পড়েছো? কাকতালীয় ভাবে। সত্যি কিছু চলছে না তো? না মানে ভাবির বোন তুলি কিন্তু মেঘ ভাইকে পছন্দ করে। করুক, আমি করি না। ছাড়ো তো এসব কথা। তোমার খবর কি সেটা বলো। আমার আর কি খবর? তোমার ভাই কবল বললেই তার গলায় ঝুলে পড়বো। এটা কবে হলো? এখনো হয়নি। তোমার ভাইয়ের তো নজর নেই আমার দিকে। ওদের কথার মাঝেই একজন 2 গ্লাস জুস বাড়িয়ে দিয়ে বলে, আসসালামু আলাইকুম বিএন সাহাব, কেমন আছেন বিএন সাহাব? বুকে বড় জ্বালা। তা বিআই সাহেব, ফাল্টোর বাজির ক্রস করেছেন বুঝি? চোখের সামনে এমন পরীর মতো বিয়ান দেখলে ভিতর থেকে ফ্ল্যাট বেরিয়ে আসে। ফাল্টোর বাজি বন্ধ করেন। আমি আপনার 1 ইয়ার সিনিয়র। আপনাকে তো চিনি, কিন্তু পাশের পরীটাকে? পাশে পড়িনি, পূর্ণিমার চাঁদ বসে আছে। আর চাঁদটা হলো আমার ভবিষ্যতের নন্দিনী আর তামিম ভাইয়ের বন্ধুর বোন। পূর্ণিমার চাঁদ কিন্তু দারুণ চলছে, একদম চোখ ফেরানো দেয়।
তা তুমি কি কথা জানো না চাঁদ? রূপসার কল আসায় রূপসা উঠে সাইডে গেল। শুভ দুম করে পূর্ণার পাশে বসে পড়ল। পূর্ণার সরে বসলো কানেকটা। শুভ বলল, নাম কি তোমার? পূর্ণিমা। তুমি কি অপূর্ব ভাইয়ের বোন? জি ভাইয়া। ইস, দিলে তো দিলটা জ্বালিয়ে। কোনো হ্যান্ডসাম সুদর্শন ছেলেকে এভাবে ভাইয়া বলবে না। যদি তোমার ভাইয়া ডাক শুনে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়, দায়ভার কে নেবে? উঠে গেলে কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? খেয়ে ফেলবো না তো। জাস্ট নাম্বারটা দিয়ে যাও চাঁদ। রূপসা ততক্ষণে ফিরে এসেছে। পেছন থেকে বলে, শুভ, আপনি অন্য রাস্তায় ধরুন, এ রাস্তায় কাঁটা বেছানো। কাটা তো ভালোবাসা দিয়ে সরিয়ে নিব। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। রাগ করবে না বিয়ান সাহেবা, জাস্ট কিডিং। খেতে আসুন, এতক্ষণে বিয়ে পড়ানো শেষ। দূর থেকে দাঁড়িয়ে এসব দেখছে একজন। শার্টের দুটো বাটন খুলে দিয়ে নিজের হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। পূর্ণার রূপসা সামনের দিকে হাঁটছে। হঠাৎ মেঘ এসে বলে, পূর্ণা, একটু এদিকে আসো তো, তোমাকে অপূর্ব ডাকছে। পূর্ণা মেঘের পিছু পিছু আস্তে আস্তে বেশ খানিকটা দূরে চলে আসলো। হঠাৎ কি মনে করে পূর্ণা থেমে গেল। চারপাশে তাকিয়ে দেখে কোনো মানুষ নেই। এক সারিতে কতগুলো গাড়ি রাখা। পূর্ণা ভীত কণ্ঠে বলে, ভাইয়া কোথায়? মেঘ পূর্ণার হাত টেনে গাড়ির সাথে চেপে ধরে। ভয়ে পূর্ণা চোখ বন্ধ করে নেয়। কাঁদো কাঁদো কণ্ঠে বলে, প্লিজ আমাকে মারবেন না। আমার গায়ে আর কতটুকুই রক্ত আছে বলুন? আমি আপনাকে মোটা তাজা মানুষের সন্ধান দেব ভ্যাম্পায়ার ভাইয়া। জাস্ট শ্যাট আপ, ননসেন্স, কথা বলা বন্ধ করো। আমি মেঘ, ইমতিয়াজ। তোর সাহস কি করে হলো ছেলেদের সাথে হেসে হেসে কথা বলার? আর বলবো না ভাইয়া, প্লিজ এখন এটা বললে তো হবে না, শাস্তি পেতে হবে এটার জন্য। ভাইয়া, আর কখনো এরকম করব না। মেঘ পূর্ণার একদম কাছে চলে আসলো। মেঘের নিঃশ্বাস পূর্ণার মুখে পড়ছে। মেঘকে যেন পূর্ণার কম্পিত ঠোঁট দ্রুত টানছে। পূর্ণা চিৎকার করার আগেই মেঘ পূর্ণাকে ছেড়ে দিয়ে বলে, এরপর থেকে এরকম হলে কিন্তু কোনো রেহাই নেই। পূর্ণা কিছু না বলে ছাড়া পেয়ে দ্রুত সরে আসলো। টিস্যু দিয়ে চোখ মুখ মুছে নিজেকে কিছুটা স্বাভাবিক করলো। এমন সময় মোবাইল মেসেজের নোটিফিকেশন আসলো। মোবাইল বের করে দেখে আননোন নাম্বার থেকে একটা টেক্সট। কিছু মানুষ দূরে থেকেও হৃদয়ের একদম কাছের, আর কিছু মানুষ কাছে থেকেও হৃদয় থেকে অনেক দূরে। আমার হৃদয়ের মানুষ তোমার মলিন মুখ দেখলে মনে হয় চাঁদে গ্রহণ লেগেছে। সব সময় হাসবে, তোমার হাসি পূর্ণিমার আলোর মতোই আলোকিত। মেসেজ পড়ে বেশ অবাক হলো। মোবাইল রেখে দিবে পার্সে, ঠিক তখন আর একটা টেক্সট আসলো। একটু হাসো, হাসলে তোমাকে দারুণ লাগে মায়াবতী। কোথায় চলে গিয়েছিলে নন্দিনী? তোমাকে খুঁজে খুঁজে পা ব্যথা হয়ে গেছে। চলো খেতে চলো। জামাইকে পড়াইতে হলে আগে নন্দিনীকে হাত করতে হবে। খাওয়া দাওয়া শেষ করে বিদায়ের পালা। বউ নিয়ে সবাই বাড়ি চলে আসলো। অপূর্ব বলল, আজ আমাদের বাসায় যেতে হবে, পরশু আবার দেখা হবে। তোরা এগো, আমি ড্রাইভারকে গাড়ি নিয়ে আসতে বলছি। মানা করে দে ড্রাইভারকে, তোরা আমার গাড়িতে ফিরবি, আমিও যাব বাসায়। তাহলে তো ভালোই হয়ে গেল, দেখা হচ্ছে পরশু। মেঘ ড্রাইভ করছে, তার পাশের সিটে অপূর্ব ঘুমোচ্ছে। পূর্ণার নিচের দিকে তাকিয়ে আছে। মেঘ লুকিং গ্লাসে বারবার পূর্ণার দিকে খেয়াল করছে। হঠাৎ গাড়ি থামিয়ে মৃদু কণ্ঠে বলে, এবার হিজাব খুলে নাও, গরম কম লাগবে। পূর্ণার সাথে সাথে খুলে নিল। আর মনে মনে ভাবছে এই লোক আবার ভালো কথাও বলতে পারে। পূর্ণা নিজের চুল নিয়ে ব্যস্ত। মেঘ ড্রাইভ করছে আর বারবার পূর্ণাকে লক্ষ্য করছে। মনে মনে বলে, ইস, আমার ভাগ্য কত ভালো, এমন একটা কিউট বউ পাবো। রূপসার ভীষণ মন খারাপ, তাই সে আনমনা হয়ে বাইরে তাকিয়ে আছে। রাহি বলে, শোন, মন খারাপ না করে কাজের কাজ কর, যাতে অপূর্ব নিজেই তোকে প্রপোজ করে। না, ও কখনো আমাকে প্রপোজ করবে না। জানিস, আমার মনে হয় ওর সাথে তোদের কিছু একটা আছে। ভালোবাসা তো জোর করে হয় না, বল। শোন, মাঝে মাঝে আমরা কাছের জিনিসের মূল্য বুঝি না, তার কারণ হলো সেটা আমাদের জন্য অ্যাভেলেবেল, কিন্তু হুট করে সেই জিনিসটা দূরে সরে গেলে আমরা শূন্যতাটা বুঝতে পারি সহজে। দাঁত থাকতে দাঁতের মর্ম কেই বা বোঝে বল? আমার এখন কি করা উচিত? তুই অপূর্বকে পাত্তা দিবি না, টোটালি ইগনোর করবি। এতে যদি বিপরীত হয় তো? ও যদি তোর হয়, এই ইগনোর ও নিতেই পারবে না। আর যদি তোর না হয়,
তুই ওর হয়ে আসবি। একতরফা ভালোবাসা যায়, কিন্তু জোর করে হাসিল তো করা যায় না, বল। কি ঢুকাচ্ছিস তুই ওর মাথায়? অপূর্ব রুফরাকে দেখে কাকে বিয়ে করবে? দেখে ছাড়বো তো আমরা কিসের জন্য আসি। ও বিয়ে করবে নয়তো ওর দাদা করবে। সবাই হেসে উঠল। মেঘ কিছু দূর আসতেই হঠাৎ সামনে থেকে একটা ট্রাক দ্রুত গতিতে তেড়ে আসছে। মেঘের কপালে ঘাম জমে গেছে, ভয়ে হাত কাঁপছে। হঠাৎ তামিম, রাখি, রনিত সবাই হসপিটালের করিডোরে পায়চারি করছে। কুলসুম বেগম, নিয়াজ আহমেদ দুজনেই চুপচাপ বসে আছে হসপিটালের বেঞ্চে। পরিস্থিতি এখনো বোঝা যাচ্ছে না। এর মধ্যেই একজন ডক্টর বাইরে আসলেন। নিয়াজ আহমেদ উঠে দাঁড়িয়ে বলেন, স্যার, আমার ছেলে মেয়ের কি অবস্থা? একজন পেশেন্ট ক্রিটিক্যাল, বাকি দুজন সামান্য আঘাত পেয়েছে। আশা করা যায় প্রাথমিক চিকিৎসা নিলেই সুস্থ হয়ে যাবে। কোন পেশেন্ট ক্রিটিক্যাল? আপনারা রিসেপশনে যোগাযোগ করুন, আমি সঠিক বলতে পারবো না। নিয়াজ আহমেদ দ্রুত রিসেপশনের দিকে গেলেন। এর মধ্যে নাদিয়া বেগম এসে তামিমকে বলে, আমার ছেলের কি হয়েছে? ঠিক আছে তো আমার ছেলে? ওর কিছু হয়নি তো? আন্টি নিজেকে শান্ত করুন, আমাদের মেঘের কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তোমরা সবাই ঠিক আছো? তাহলে আমার ছেলেটার এই অবস্থা কি করে হলো? শুধু আপনার মেঘ না, অপূর্ব আর পূর্ণিমারও। আপনাদের মধ্যে কারো ব্লাড গ্রুপ এ নেগেটিভ? আমার সাথে আসুন। রাহি নার্সের সাথে চলে যাওয়ার পর রনিত বলে, তামিম, তুই চলে আয় বাসায়, ভাবি তোর জন্য অপেক্ষায় আছে। আমার বন্ধুদেরই অবস্থায় রেখে আমি যাব ফুলসজ্জার ঘরে? আমিও এতটাও স্বার্থপর না। ওরা ঠিক হবে তারপর। কিন্তু ভাবি কি ভাববে? এটা লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়েটা তো সারা জীবনের সন্ধি। সে যদি পূর্ণরূপে আমার জীবনসঙ্গী হয়ে থাকে তাহলে আমার অবস্থা বুঝবে। রনিত আর কিছু বলল না, জানে এখন কোনো কথায় কাজ হবে না। তবে রনিত আর তামিমের কথা শুনে বেশ অবাক হলেন নাদিয়া বেগম। মনে মনে ভাবলেন, বন্ধু বুঝি পরিবারের অংশ, অথবা রক্তের সম্পর্ক না থাকার পরেও খুব কাছের কেউ। প্রায় 4 ঘন্টা পর জানা গেল অপূর্ব আর পূর্ণা তেমন কোনো বড় ধরনের আঘাত পায়নি। তবে মেঘের অবস্থা ক্রিটিক্যাল। মাথায় আঘাত লেগে রক্ত জমাট বেঁধে আছে মস্তিষ্কে। এই মুহূর্তে সেটার অপারেশন চলছে। একই বেঞ্চের দুই প্রান্তে বসে আছে কুলসুম বেগম আর নাদিয়া বেগম। কাছাকাছি, তবুও তাদের দূরত্ব 1000 কোটি মাইলে। নাদিয়া বেগমের চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে। কুলসুম বেগমের মন যদিও চাইছে তাকে সান্ত্বনা দিতে, কিন্তু তার স্বামীর রাগ সম্পর্কে সে অবগত। আপাতত চাইছে না কোনো রকম অশান্তি হোক। অপূর্ব আর পূর্ণা মোটামুটি সুস্থ। আমি গাড়ি বের করতে বলছি ড্রাইভারকে, আমরা এক্ষুনি বাসায় ফিরবো। তোমরা পূর্ণাকে নিয়ে যাও, আমি মেঘ সুস্থ না হওয়া পর্যন্ত নড়ছি না এখান থেকে। একদম এসব আমি সহ্য করবো না। এক্ষুনি এই মুহূর্তে আমার সাথে বাড়ি ফিরবে, এটাই ফাইনাল। আপনাদের পারিবারিক কি সমস্যা সেটা আমি জানি না, আর জানতেও চাই না। আপনাদের সেই সম্পর্কের কথা জানার আগেই মেঘ আমার বন্ধু, আর আমি ওকে এই অবস্থায় ফেলে রেখে আমার জীবন থাকতে যাব না। তাতে যদি কোনোদিন আপনার বাড়িতে জায়গা না হয় তাহলে রাস্তায় থাকবো, তবুও এই অবস্থায় মেঘকে রেখে যাব না। পূর্ণা গাড়িতে বসতেই তার কানে শুধু ভাসছে মেঘের বলা একটা কথাই, আমি তোকে ভালোবাসি পূর্ণা, আমি তোকে ভালোবাসি। যতক্ষণ মেঘের জ্ঞান ছিল ততক্ষণ মেঘ এই একটা কথাই আওড়াচ্ছিল। বাসায় এসে নিয়াজ আহমেদ একটা নাম্বার বের করে কল করলেন। রিং হতে হতে কেটে গেল, কেউ রিসিভ করছে না। পূর্ণা নিজের রুমে এসে শুয়ে রইল। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠল বিভৎস মুহূর্ত। হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায়। সাথে সাথে মেঘ ছিটকে বাহিরে পড়ে যায়। পূর্ণা এপাশ থেকে ওপাশে পড়ে মাথায় হাতে আঘাত পায়। অপূর্ব দরজা খুলে লাফ দিলে একটা দেয়ালের সাথে বাড়ি খেয়ে সেন্সলেস হয়ে যায়। শুধু পূর্ণার জ্ঞান ছিল, তবে এত রক্ত দেখে সহ্য করতে না পেরে সেও জ্ঞান হারায়। পূর্ণা চোখ বন্ধ করে বলে, আমি যে আপনাকে ভালোবাসি না মেঘ ভাইয়া, আমার ভালোবাসার অনুভূতি শুধুমাত্র চিরকুট কুমারের জন্য। আচ্ছা, আপনি কি জানেন না আমি অসুস্থ? আপনার এই চিরকুটের তৃষ্ণা হচ্ছে বেশ। নিয়াজ আহমেদ সোফায় বসে আছে, মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। কুলসুম বেগম বলেন, অনেক তো হলো, এবার অন্তত পুরানো কথা ভুলে যাও। নিয়াজ আহমেদ উঠেই টেবিল থেকে ফুলদানি নিয়ে ছুঁড়ে ফেলে বলে, আমি নিজের সম্মানের কথা ভুলে যাব? আমি ভুলে যাব মাহমুদের জন্য আমার পরিবার কতটা অবনমিত হয়েছে? আমি কখনো ভুলবো না। কেউ না দিয়ে আমার কেউ না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্রায় 8 ঘন্টা পর জ্ঞান ফিরল মেঘের।
মেঘ দেখতে পেল নাদিয়া বেগম তার বেডের সামনে দাঁড়িয়ে আছে। মেঘ কিছু বলতে চাচ্ছিল, নার্স বলল, এখন কথা বলার চেষ্টা করবেন না, আর একটু সুস্থ হন তারপর কথা বলবেন। নাদিয়া বেগমের চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে। এর মধ্যে বাহিরে চেঁচামেচির শব্দ শোনা গেল। নাদিয়া বেগম দ্রুত পায়ে বাহিরে আসলো। বাইরে এসে মাহমুদ সাহেবকে দেখে ভয় পেয়ে গেল। তুমি কি ভেবেছো তোমার ভাই আমার ছেলেকে হত্যা করার চেষ্টা করবে আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? শান্ত হও। আমার ভাই আর যাই হোক এমন জঘন্য কাজ কখনো করতে পারে না। এখনো ভাইয়ের গুণগান গাইছো? যদি প্রমাণ করে দিতে পারি তোমার ভাই এই কাজ করেছে, তাহলে কি তোমার ভাইয়ের বিপক্ষে সাক্ষী দিবে? ওই গাড়িতে তার নিজের 2 সন্তান ছিল, তাই আমার ছেলের জন্য না হোক, নিজের ছেলে মেয়ের জন্য হলেও এমন কাজ কখনো করবে না। বোকা তুমি, এখনো বোকা। তবে মনে রেখো, এরপর আমিও কাউকে ছাড় দেব না। প্লিজ শান্ত হও, এটা হসপিটাল, এখানে আর কথা বাড়িও না। মাহমুদ সাহেব নাদিয়া বেগমের কাছে এসে কানের কাছে মুখ নিয়ে বলে, আমার ছেলের জীবনের সাথে যে খেলেছে তাকে তো এত সহজে ছাড়ব না, হোক সে তোমার বাপ কিংবা ভাই। আমার হাত একটুও কাঁপবে না। নাদিয়া বেগম নিশ্চুপ, তার কি বা বলার আছে সহ্য করা ছাড়া। এতক্ষণ অপূর্বকে খেয়াল না করলে হঠাৎ খেয়াল করে রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিল মাহমুদ সাহেব। নাদিয়া বেগম দ্রুত এসে মাহমুদ সাহেবের হাত আঁকড়ে ধরে বলে, দয়া করে এখন কোনো অশান্তি করো না। দেখতেই পাচ্ছ ছেলেটার হাতে আর মাথায় ব্যান্ডেজ করা। বড় সাপের দাঁত বিষ ভাঙতে হবে। আমার ছেলের আঘাতের বদলা ওর ছেলেকে আঘাত করেই নেব। অপূর্ব আগেই দেখেছে মাহমুদ সাহেবকে। মাহমুদ সাহেব প্রচন্ড রাগী মানুষ, সেই সম্পর্কে ধারণা আছে অপূর্ব কিছু ভাবছিল, তখন তামিম অপূর্বর দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলে, তোর বউকে সামলা, আমার মাথা খেয়ে ফেলছে। ভাই একবার তোর কণ্ঠ শুনিয়ে মেয়েটাকে ঠান্ডা কর, নয়তো ওর সাথে আমাকেও পাগল বানিয়ে ছাড়বে। মানুষের ন্যূনতম কমন সেন্স থাকে, তোমার কি তাও নেই? দেখছো আমরা কত টেনশনে আছি, তবুও বিরক্ত করেই যাচ্ছ। আমি বেঁচে আছি, এবার ঘুমাও। রূপসা নিঃশব্দে গল কেটে দিল। চোখ থেকে অবাধ্য নোনা জলগুলো বেহায়ার মতো গড়িয়ে পড়ছে। আমি বুঝি না, তোরা যাকে ভালোবাসিস তার সাথে এই রুট বিহেভিয়ার কেন করিস? তোরা মানে? আর কার প্রেম চলছে? মাথা ঠিক নেই, তাই তুই বলতে চেয়ে তোরা বলে ফেলেছি। কিন্তু কথা যেটাই হোক, এমন বিহেভ করার কোনো মানে নেই। কিছু অনুভূতি প্রকাশ করতে নেই। এখন কাঁদতে কাঁদতে ঘুমাবে, আর প্রশ্রয় দিলে 10 মিনিট পর পর কল দিবে। নিজেও শান্তিতে থাকবে না, আর আমাকেও না। এরপর জীবন চলছে স্রোতের মতো। প্রায় কেটে গেছে 3 মাস। এতদিনে একবারও কোনো রকম চিঠি বা টেক্সট আসেনি। পূর্ণা আনমনে হাঁটছিল। ফুটপাত ধরে খানিকটা পথ হেঁটে এসে রিক্সা নিল। রিক্সা কিছু দূর আসতেই চোখ পড়ল ফুটপাতে দাঁড়িয়ে মেঘ একটা মেয়ের সাথে কথা বলছে। কি হলো জানা নেই, তবে হুট করেই পূর্ণিমার মন খারাপ হয়ে গেল। মনে মনে বলছে, ছেলে মানুষ কি এমনই? এই মাসখানেক আগে আমাকে প্রপোজ করলো, আমি রাজি হইনি, আর সাথে সাথে আরেক মেয়ে ঠিক করে নিল। পুরুষ মানুষের ভালোবাসা কচু পাতার পানির মতো, এর কোনো ভরসা নেই। চিরকুট কুমারও কি এইভাবেই বদলে গেল? সে তো কাছে না এসেই হৃদয় নিয়ে পালালো। সে কি জানে এই কিশোরী তাহার জন্য আঁচলে বাঁধিয়াছে জ্যোৎস্নার আলো? সেই আলোর ছোঁয়া কি তার পেতে ইচ্ছে করে না? পূর্ণা বাসায় ফিরে দেখে বাসায় খুব তোড়জোড় চলছে। বেশ অবাক হয়ে পূর্ণা বলে, আম্মা আজ কি ভাইয়ার বিয়ে? কিন্তু আমরা তো এখনো মেয়ে দেখতেই গেলাম না। তোকে বিদায় না করে দিয়ে বিয়ে করব নাকি? তোকে দেখতে আসছে। হ্যাঁ, আমাকে দেখতে আসছে মানে? আমি কি হাটের গরু নাকি চাইলে দেখা যাবে? তুই গরু না গাবি। এবার ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেডি হ, ওনারা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ভাইয়া আম্মু এসব বিয়ে টিয়ে আমি করব না। সামনে আমার পরীক্ষা, কই পড়ার জন্য প্যারা দিবা তা না, উল্টো বিয়ের জন্য প্যারা দিচ্ছ। আমি এত তাড়াতাড়ি বিয়ে টিয়ে করবো না, বলে দিলাম। অপূর্ব যা বলেছে তাই করো। ছেলে ভালো, ছেলের পরিবার ভালো, তাই আমরা দ্বিমত করিনি। আর দেখতে আসলেই বিয়ে হয়ে যাবে না, এটা প্রাথমিক দেখা। তারপর আমরা আরো খোঁজ খবর নেব। সব ঠিক থাকলে তবেই বিয়ে। নাদিয়া বেগম রান্না করছিলেন। এমন সময় মাহমুদ সাহেব এসে বললেন, তোমার ছেলের ভিসা প্রসেসিং শেষ, এবার তাকে বুঝাও আমি যা বলেছি সেটাই শেষ কথা। আমি কাউকে কিচ্ছু বোঝাতে পারবো না।
তোমার আর তোমার ছেলের যা খুশি করো, আমি আর অন্তরা বরং তোমাদের ছেড়ে চলে যাই। রোজ রোজ এই অশান্তি আমার ভালো লাগে না। ভাইকে দেখে মুখে বুলি ফুটেছে, এত কথা আমি বুঝি না। তোমার ছেলেকে কিভাবে বোঝাবে সেটা তোমার ব্যাপার। ছেলের বাপ তো আরেক বেড়া, ছেলে আমার একার না। আর তোমার যেমন তেজ, ছেলের কি কম হবে? ছেলের আরো কয়েক কাঠি বেশি। আমিও দেখবো ওই নিয়াজ আহমেদের মেয়ে আমার ঘরের বউ হয়ে কিভাবে আসে। তুমি কি অতীত ভুলে গেছো? আমি যেভাবে তোমার ঘরে এসেছি সেভাবে আসবে। কিছুতেই আমি ওই মেয়েকে এ বাড়িতে আসতে দেবো না। দরকার বললে খুন করব, তবু আসতে দেবো না। মানুষ বয়স হলে একটু নরম হয়, কিন্তু তুমি এখন সেই যৌবনকালের মতো তেজ আর জেদ দেখাচ্ছ। আমি কাউকে কিছু বলবো না, তোমাদের যা যেটা খুশি করো। অন্তরা ভার্সিটি থেকে ফিরে বাবা মায়ের ঝগড়া শুনে বলে, বাবা, আমি হোস্টেলে থাকবো। ভার্সিটি এত কাছে, এরপরও হোস্টেলে থাকবে মানে? মানে খুব সোজা। রোজ রোজ তোমার ঝগড়া দেখতে দেখতে বিরক্ত। তুমি বলতে পারবে শেষ কবে মায়ের সাথে ঠান্ডা মাথায় কথা বলছো? শেষ কবে তোমরা দুজন আনন্দে ছিলে? সব মানুষ একটু শান্তি চায়। সারাদিন ইউনিভার্সিটি কোচিং সব শেষ করে বাসায় এসে তোমাদের অশান্তি দেখতে হয়। এইসব আর ভালো লাগছে না। এই যে হোস্টেলে থাকবো সেটাই ভালো। তুই রুমে যা মা, আমি তোর জন্য ঠান্ডা ঠান্ডা শরবত করে নিয়ে আসি। মা, কতদিন এসব সহ্য করবে? এইসব সহ্য করার জন্য নিজের পরিবার ছেড়ে এসেছিলে? মারে, নিজের সংসার যেদিন হবে সেদিন বুঝবি কেন সহ্য করি। মা, এসব আমার আর ভালো লাগে না। সবার কি সুন্দর হ্যাপি ফ্যামিলি, আর আমার পরিবারে সবসময় অশান্তি। ওসবে নজর দিস না, তুই তোর মতো হ্যাপি থাক। আম্মু, আজ তোমাকে নিয়ে বিকেলে বের হব, রেডি থেকো। কই যাবি? ঘুরবো, খাবো, আনন্দ করব। আচ্ছা, তাই হবে। এবার যা, ফ্রেশ হ, আমি জুস নিয়ে আসছি। নাদিয়া বেগম অন্তরাকে জুস দিয়ে নিজের রুমে গেলেন। মাহমুদ সাহেব নাদিয়া বেগমকে দেখেই বলে, তুমি তো এটাই চেয়েছিলে। কিসের কথা বলছো? ছেলে মেয়েকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছো, ওরা নিজের বাবাকে ঘৃণা করে, অপছন্দ করে। এসব তুমি কি বলছো? তোমার জন্য আমি নিজের সব ছাড়লাম, আর তোমাকে আমি তোমার সন্তানদের থেকে দূরে সরিয়ে দিব? ওরা তোমার নিজের সন্তান, কিন্তু তোমার কিছু ভুলে এই দূরত্ব তৈরি হয়েছে। কতবার বলেছি ছেলে মেয়ের সামনে কোনো রকম তর্ক করবে না। ওরা বড় হয়েছে, এখন সবটা বুঝতে শিখেছে, এখন আর ছোট নেই, তাই আমাদের এখন বুঝতে হবে ওদের। মেঘ একটার পর একটা সিগারেট শেষ করছে। অর্পা এসে মেঘের হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দিয়ে বলে, তোর কি দেবদাস হওয়ার শখ জেগেছে? তাহলে এখানে বসে না থেকে কোনো বারে যা। অর্পা, তুই তোর কাজে যা, আমাকে ডিস্টার্ব করিস না। করব, 100 বার করব। তুই কি দেখতে খারাপ নাকি? তোর কোন দিক দিয়ে কমতি আছে? তাহলে কেন একটা মেয়ের জন্য নারায়ণগঞ্জের দেবদাস হচ্ছিস? মেঘের কমতি নেই, তবে যাকে ভালোবাসি তার কমতি আছে। আমি নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে কিভাবে দেখব? ইয়ার বাদ দে না, একটা যাবে আরেকটা আসবে, আবার কারো প্রতি ভালোবাসা জন্মাবেই। ভালোবাসা এত সহজ না। প্রেমে পড়া সহজ, প্রেম বারবার আসে, কিন্তু ভালোবাসা একবার আসে আর নিঃস্ব করে দিয়ে যায়। তোর যা ইচ্ছে কর, কিন্তু কোনো রকম নেশা করা চলবে না। এক কাজ কর, তোদের সব ফ্রেন্ডদের নিয়ে ট্যুরে যা। তুই শ্বশুরবাড়ি কবে যাচ্ছিস? তোদের বাসায় যাইনি, খবর পেয়ে তোকে দেখতে আসলাম। আমি শ্বশুর বাড়িতেই ভালো আছি। দেখলি, তুইও ওই বাসায় যেতে চাইছিস না, অথচ মেয়েরা বিয়ের পর বাবার বাড়িতে যাওয়ার জন্য পাগল থাকে। ভাই, তুই ওঠ আর বাসায় যা, নয়তো তামিম, রাহি, রনিত কারো বাসায় যা। বাসায় যেতে পারি এক শর্তে। কিসের সত্য? তুই আমার কলিজার টুকরো আয়রাকে নিয়ে বাসায় আসলে তবেই যাব। তাহলে আমার সাথেই চল, আয়রা গাড়িতেই আছে। চল তাহলে, আর দেরি কিসের? জানিস, আমার মন টানে না তা কিন্তু নয়, আমারও ইচ্ছে করে বাসায় আসতে, কিন্তু বাসায় এত ঝগড়া দেখতে ইচ্ছে করে না। এত সুন্দর সুখী ফ্যামিলি, তবুও রোজ রোজ অশান্তি। আর তুই ভালোবাসার আর মানুষ খুঁজে পেলি না। এই সম্পর্ক কখনো পূর্ণতা পাবে না। ওর বাবা আর আমার বাবা সাপ আর বেচি। আমার কি দোষ বল? আমি কি জানতাম নাকি বাবার জাতশত্রুর মেয়েকে মন দিয়েছি? একটা কথা বল, এখানে মামার রাগ দেখানো মানা চাই। তাদের এত অসম্মান হয়েছে, কিন্তু বাবার রাগটা বেমানান। নাকও কাটালো, আবার রাগও দেখায়। তার কি উচিত ছিল না মামা আর নানা ভাইয়ের কাছে ক্ষমা চাওয়া? অথচ এখনো কত ইগো ধরে বসে আছে, আর আম্মুর সাথে রোজ রোজ সেটা নিয়েই ঝগড়া।
আর ছোটবেলায় কি বলেছে আম্মু নাকি অনাথ, মাঝখান থেকে আমারও নানা বাড়ির আদর থেকে বঞ্চিত হলাম। জানি না কি হবে ভবিষ্যতে, তবে পূর্ণাকে না পেলে আমি দেবদাস হব। পূর্ণা মন খারাপ করে বসে আছে। কি হচ্ছে তার বোধগম্য হচ্ছে না। কথা নেই বার্তা নেই, হুট করে দেখতে চলে আসছে অপূর্ব পূর্ণার রুমের দরজা নক করে বলে, কিরে আসবো? পূর্ণা কোনো উত্তর দিল না। আচ্ছা চলে যাচ্ছি। আসো। মন খারাপ কেন করেছিস? তোর কি কোনো পছন্দ আছে? থাকলে আমাকে বল, আমি খোঁজ নিয়ে দেখি ছেলে কেমন। পূর্ণা মনে মনে বলে, যাকে মন দিয়েছি তাকে তো নিজেই চিনি না, সে কেন আমার সাথে এমন ছল করলো? আমার শূন্য হৃদয়ে ভালোবাসার বীজ বপন করে কেন সে আড়ালে হারালো? কোন রকম সংকোচ ছাড়া বলে ফেল, আমাদের কাছে সবার আগে তোর খুশিটা ম্যাটার করে। নেই, আমার কোনো পছন্দ নেই, তবে আমি বিয়ে করতে চাইছি না এত তাড়াতাড়ি। এতটুকুই কারণ? সত্যি কোনো পছন্দের মানুষ নেই তো? হ্যাঁ আছে। কে সে? নাম কি? কিরে কোথায় থাকে? একসাথে এত প্রশ্ন জিজ্ঞেস করলে কিভাবে বলবো? আচ্ছা ধীরে ধীরে বল। আমার না রণবীর কাপুরকে পছন্দ, তুমি আলিয়ার থেকে কেড়ে আমাকে এনে দাও, নয়তো পাকিস্তানের বিলালকে এনে দাও, একটা হলেই চলবে। তবে রে বাদর কোথাকার। ভাইয়া আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছি না, যদি বিয়েই দিবে তাহলে সায়েন্স নিয়ে কেন পড়ছি? আমি কিছু করতে চাই, ওই সুযোগটুকু দাও আমাকে। আতিফ ভালো ছেলে, আর তাছাড়া আঙ্কেলের সাথে বাবার সম্পর্ক ভালো তো, তাই মানা করতে পারেনি। তবে তুই না চাইলে বিয়ে বাতিল, তারা আসছে আসুক, কিন্তু বিয়েটি হচ্ছে না। সত্যি সত্যি তুই আমাদের প্রিন্সেস, তাই তোর খুশি সবার আগে। অপূর্ব চলে যেতেই পূর্ণা বলে, আপনাকে খোঁজার জন্য চেষ্টা করব চিরকুট কুমার, খুঁজে না পেলে বাবা মায়ের পছন্দে যে কাউকে বিয়ে করে নেব। পূর্ণার ভাবনার মাঝেই পরপর মেসেজ নোটিফিকেশন বেজে উঠল। পূর্ণার হৃৎপিণ্ড যেন দ্রুত চলাচল করা শুরু করলো। কোনো মতে মোবাইলটা হাতে নিয়ে টেক্সট বক্স ওপেন করলো। তুমি খুব সহজে অন্যের জন্য নিজেকে গুছিয়ে নিলে। আচ্ছা, আমার জন্য কি তোমার বিন্দু পরিমাণ ভালোবাসা জন্মায়নি? তবে তুমি সুখে থাকলে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি দূর থেকে তোমাকে ভালোবাসি। হয়তো কাছ থেকে তুমি অন্য কাউকে ভালোবাসো। ভালো থেকো আমার আধার রাতের পূর্ণিমা। পূর্ণিমা মোবাইল রেখে দিয়ে বলে, সাহস করে সামনে আসে না, আবার টেক্সট। আবার পূর্ণিমার ফোনটা সশব্দে বেজে উঠল। এবার কল এসেছে। পূর্ণা সাথে সাথে রিসিভ করলো। রিসিভ করে কানের সামনে তুলেই বলে, আড়ালে থাকলে তো হারাতেই হবেই, পেতে হলে কাছে আসতে হবে। ওপাশ থেকে কেউ কর্কশ কণ্ঠে বলল, তোর সাহস কি করে হয় অন্য ছেলের জন্য সাজার? তুই আমার মানে শুধুই আমার। পাখা গজিয়েছে তোর, কিভাবে পাখা ছেটে দিতে হয় তা মেঘের জানা আছে। মেঘ ভাইয়া তুমি? কেন, তোর কি আর কোনো আশিক আছে? তুই কি তাকে ভেবেছিলি? শোন পূর্ণা, তুই যদি ওই ছেলের সামনে যাস তাহলে তার শাস্তি ভালো হবে না, এই বলে দিলাম। আমার বউকে এভাবে কেউ দেখতে পারবে না। তুই কিভাবে কি করবি সেটা তোর ব্যাপার। মনে রাখিস, মেঘের রাগ কিন্তু ভয়ঙ্কর, একবার গর্জে উঠলে তোকে ছাড়খাড় করে দেবে। কথা শেষ করে খট করে ফোন কেটে দিল। পূর্ণা আয়নার সামনে দাঁড়িয়ে বলে, কি করবি তুই আমাকে? ভ্যাম্পায়ার তোকে আমি ভয় পাই নাকি? এবার কিছু করতে আসিস একদম সানডে মানডে ক্লোজ করে দেব। আমার নাম পূর্ণিমা, আমি কাউকে ভয় পাই না, কিন্তু সত্যি সত্যি যদি কামড় দেয় তখন, বা আমার ঘাড় মোটকে নেয় তো? এখন আমি কি করব? থুর, এখন আর আমাকে কোথায় পাবে? বেহুদাই আকাশ কুসুম ভাবছি। আতিফ সোফায় বসে আছে, পাশে তার বাবা মা বোন। নিয়াজ সাহেব বললেন, আমার মেয়ে কিন্তু বাচ্চা, ওকে বউ করে নিলে আপনারও খেয়াল রাখতে হবে, কিচেনের কোনো কাজ পারে না। সমস্যা নেই, আমাদের বাসার কাজের মানুষ আছে, আমি আছি, ওর কিচ্ছু করতে হবে না। আর মেয়ে মানুষ বিয়ের পর সংসারই শিখে যায়, সবাই তো আর সব শিখে শ্বশুর বাড়িতে আসে না। তা পূর্ণিমা কোথায়? ওকে দেখছি না তো, ডাকুন। এটা তুই কি ড্রেস পরেছিস? বাচ্চা দেখা যাচ্ছে, শাড়ি পর। শাড়ি কি মুড়ির মোয়া? ধর খা, আর খাওয়া হয়ে গেল। শাড়ি পরতে বহুত টাইম লাগে। আর শোনো, এটা হলো গাউন, এটাতে বাচ্চা লাগবে কেন? বিউটি কুইন লাগছে। উফ, আমি এত সুন্দর কেন? ওই পেতনি তাড়াতাড়ি চল,
মাথায় কাপড় দে। শোনো ছেলে, আমার পছন্দ না হোক, শুনেছি তাদের একটা মেয়ে আছে, তাকে তুমি পছন্দ করে নিও, একটা না হলে আরেকটা। শোন, একদম কথা বলবি না, নিচের দিকে তাকিয়ে থাকবি। তোর কথা বলার দরকার নেই, যা বলার আমরা বলবো। সত্যি কোনো কথা বলবে না? না, বলবি না। তোর যে টেপ রেকর্ডার একবার চালু হলে আর বন্ধ হবে না, তাই চুপ থাকাই ভালো তোর জন্য। পূর্ণা সে সিঙ্গেল সোফায় বসলো, চেহারা অর্ধেক ওড়না দিয়ে ঢাকা। নাম কি তোমার? পূর্ণা কোনো উত্তর দিল না। যা জিজ্ঞেস করছে পূর্ণা চুপ করেই রইল। ইয়াসমিন বেগম কাল বিলম্ব না করে দ্রুত বের হয়ে চলে গেলেন। ওনারা বের হতেই নিয়াজ সাহেব রাগান্বিত হয়ে বলেন, এসব কি ছিল পূর্ণা? আমাকে অপমানিত করার প্ল্যান করছো মা, মেয়ে মিলেই? বাবা, আমি পূর্ণাকে বলেছিলাম চুপ থাকতে, ও তো একটু বেশি বকবক করে এর জন্য, কিন্তু ও যে কথাই বলবে না সেটা বুঝতে পারিনি। বাহ, তোমাদের যার যা ইচ্ছে করো, আমি কে? আমি তো খারাপ একটা লোক, মেয়েকে জোর করে বিয়ে দিতে চাচ্ছি, ছেলেকে শত্রুর ছেলের সাথে বন্ধুত্ব করতে মানা করছি, আমি না হতে পারলাম ভালো ছেলে, আর না ভালো হাজবেন্ড, আর না পারলাম আদর্শ পিতা হতে। খুব অসাধারণ ব্যর্থ একজন মানুষ আমি। তোমরা সেটা পদে পদে মনে করিয়ে দাও। তোমরা সবাই কি চাও আমাকে বলো, আমি তোমাদের নামে সব সম্পত্তি লিখে দিয়ে তোমাদেরকে মুক্তি দিয়ে চলে যাব, যেদিকে দুচোখ যায়। কথা শেষ করে নিয়াজ সাহেব বাসা থেকে বের হয়ে গেলেন। কুলসুম বেগম অপূর্বকে বললেন, পূর্ণা না হয় অবুঝ, তুই তো অবুঝ না অপূর্ব, তুই কি করে এটা করতে পারলি? বিয়ে কি হয়ে যাচ্ছিল? জাস্ট দেখতে আসছে। তোর বাবার মাথা ঠান্ডা হলে বুঝিয়ে বললে সে নিজেই মানা করে দিত। তার ভেতরে কি চলছে আমি জানি। সে ভয় পাচ্ছে পূর্ণাকে না পার মেঘ বিয়ে করে নেয়। সে আজ পর্যন্ত আমাদের সাথে কখনো বাজে বিহেভিয়ার করেনি, কখনো একটা ধমক পর্যন্ত দেয়নি। তোদের এই পৃথিবীর সব সুখ দেওয়ার চেষ্টা করেছে। কোন দিক থেকে কম করেছে? ওই মানুষটা তোর বাবা, যার হাত ধরে চলতে শিখেছিস। ওই মানুষটা আছে বলেই সমাজে মাথা উঁচু করে বেঁচে আছিস। তোদের যা যা খুশি কর, আমাদের কথা তোদের ভাবতে হবে না। এখন বড় হয়ে গেছিস, নিজের ভালো নিজেরা বুঝতে শিখেছিস। ভাইয়া, এটা একটু বেশি হয়ে গেল না? মাঝে মাঝে লিমিট ক্রস করতে হয়। আর কি একটা ক্যাচাল মেঘকে নিয়ে। মেঘের মতন ছেলের জন্য মেয়ের অভাব পড়েছে। একজন সুদর্শন সদ্য আইপিএস অফিসার পদে জয়েন করা একটা ছেলের পিছনে কত মেয়ে লাইন দিয়ে বসে আছে। ছাড়ো তো তোমার বন্ধুর গুণগান, যাও বাবাকে নিয়ে আসো। আমি বাবার পছন্দের খাবার রান্না করছি, সবার আগে বাবার রাগ ভাঙাতে হবে। আচ্ছা, বাবা কেন বলল আমি রান্না করতে পারি না? আমার তো রান্না করা পছন্দের কাজ, ইনফ্যাক্ট রান্নাটা দারুণ করি। এসব বুঝলে তুই তো আর মাথা মোটা হতি না। সর, যা, সব রেডি কর, আমি বাবাকে নিয়ে আসছি। অর্পাকে দেখে নাদিয়া বেগমের চোখে অশ্রু চলে আসলো। ছোট আয়রা ছুটে নাদিয়া বেগমের কাছে এসে বলে, অনানুমনি, দেখো আমি চলে আসছি। নাদিয়া বেগম আয়রাকে কোলে তুলে চুমু খেলেন। আয়রা বলে, তুমি খুশি হওনি নানুমনি? হ্যাঁ, ভীষণ খুশি হয়েছি, এত খুশি হয়েছি যা ভাষায় প্রকাশ করা যাবে না। কেমন আছো মা? তোরা যেমন রেখেছিস। মা, সব দোষ কি আমার ছিল? বাবা যদি রানিককে মেনে নিত তাহলে কি আমাকে এই পদক্ষেপ নিতে হতো? সব মানুষ তো স্বর্ণে চামচ মুখে দিয়ে দুনিয়ায় আসে না। অধিকাংশ মানুষ কষ্ট করে নিজের অবস্থান পরিবর্তন করে। মা, টাকা পয়সা সবসময় মানুষকে সুখী করতে পারে না। ভালোবাসা ছাড়া সংসারে কোনো প্রাণ থাকে না। আমার অদ্ভুত লাগে তোমাদের এইসব বোঝাতে। আচ্ছা, তুমি তোমার পরিবারের একমাত্র মেয়ে, তবুও কেন বাবার মতো একজন সাধারণ ঘরের ছেলের হাত ধরে নিজের সব আরাম আয়েশ ছেড়ে এসেছো? দেখো, সব বাবা নিজের সন্তানের ভালোটাই চায়, কিন্তু ছেলে মেয়ে বড় হয়ে গেলে তারা নিজেরাই নিজেদের ভালোটা বুঝে নেয়। তখন বাবা মায়ের কথার কোনো মূল্য থাকে না। মা, আমি ভুল করিনি। তোমাদেরকে বারবার বলেছিলাম একবার রানিকের সাথে দেখা করে কথা বলো, কিন্তু তোমরা আমার কথা কর্ণপাত করনি। কারণ প্রথমবার রানিককে দেখে তুমি বলেছিলে তোমার পছন্দ হয়নি, তারপর বললে বাড়ি আছে কিনা নিজেদের। মা, বাংলাদেশের সব মানুষেরই তো ঢাকাতে নিজের বাড়ি থাকে না, কিন্তু দেখো আমার বিয়ের মাত্র 4 বছরেই আমাদের নিজেদের একটা ফ্ল্যাট আছে, সুখে থাকার মতো সব আছে। কিন্তু যেটুকু কষ্ট ততটুকু তোমরা। বাবা দিনের পর দিন ওর সাথে টক্কর দেয়। মা, ওর বয়স কতটুকুই বা জ্ঞান, তবু আমার নিজের বাবা ওর প্রতিদ্বন্দ্বী। তারপরেও তোমাদের বাসায় কি করে আসি বলো?
অন্তরা রুমে থেকে বের হয়ে আয়রাকে দেখে দ্রুত কোলে নিয়ে বলে, আমি কেমন আছো? চলো তো তোমার রুমে চকলেট খাবো। চলো আমি। অন্তরা আর আয়রা রুমে চলে গেল। মেঘ বলে, অর্পা, এসব পুরনো কাহিনী বাদ দে, যা নিজের রুমে যে ফ্রেশ হ। আর আম্মু, ওর জন্য আর আইরুর জন্য কিছু হালকা নাস্তা করে দাও, আমি ফ্রেশ হয়ে ঘুমাবো। এই যে অর্পা, রাতে কিন্তু তন্দুরি চিকেন পার্টি হবে, রাগ ফাগ করে আবার চলে যাস না। বাবা মায়ের সাথে রাগ করে কী লাভ? এর চেয়ে আয়রাকে যেমন ভুল করলে ক্ষমা করে দিস, তাদেরকেও ক্ষমা করে দে। অর্পা কথা না বাড়িয়ে নিজের রুমে গেল। মেঘ নিজের রুমে এসে শার্ট খুলে বিছানার উপর রাখলো, প্যাড খুলে 3/4 প্যাড পরলো, বেডে সোজা হয়ে শুয়ে পড়লো। হঠাৎ মনে পড়লো পূর্ণার কথা। চোখ খুলছে আর বন্ধ করছে, এমন করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়লো। পূর্ণার নিজের হাতে কাচ্চি বিরিয়ানি, জালি কাবাব, চিকেন ফ্রাই, ক্যাশনাট সালাদ রান্না করলো। সবকিছু শেষ করে হালকাভাবে রুম ডেকোরেশন করলো। এর মধ্যে অপূর্ব নিয়াজ সাহেবকে নিয়ে বাসায় ফিরল। পূর্ণা যে নিয়াজ আহমেদের হাত ধরে বলে, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। প্লিজ বাবা, রাগ করো না, রাগলে তোমায় একটুও মানায় না। এবারের মতো ক্ষমা করে দাও, ওরাই তো আমাদের সব। নিয়াজ সাহেব বেশিক্ষণ নিজের রাগ ধরে রাখতে পারলেন না। অপূর্বর কান টেনে বলে, সব দোস্তর আর হবে এমন কিছু? কখনোই হবে না। তবে হ্যাঁ, পূর্ণার বিয়ের কথা এসএসসির পর ভাববে। তাহলে এখন তোর বিয়ের কথা ভাবি? বাবা, ভাবতেও হবে না, কারণ আমার ভাবি আমি পছন্দ করে রেখেছি। শুধু তোমরা যাবে আর টুক করে নিয়ে চলে আসবে। তা কাকে পছন্দ করলে আম্মাজান? রূপসা আপুকে। ভাইয়ার ভার্সিটিতে পড়ে, এক ব্যাচ জুনিয়র। যেমন মিষ্টি তেমন ভালো, মানে এক কথায় ডায়াবেটিক্স মুক্ত মিষ্টি, যাতে ক্ষতিকর কোনো কিছুই নেই। তা তোরা দুজন মিলে ঠিক করলে হবে? আমাদেরকেও বলতে হবে তো নাকি? এই যে বলে দিলাম, এবার তাড়াতাড়ি ভাবিকে নিয়ে আসো। কালকেই তোর মা আর আমি যে বিয়ের পাকা কথা বলে আসবো। মেয়ের জামাই না আসুক, অন্তত ছেলের বউ তো আসুক। আচ্ছা, তোমরা কি এখন কথাই বলবে নাকি গরম গরম কাচ্চিও খাবে? কুলসুম বেগমের কথা শুনে নিহাজ সাহেব বললেন, নিশ্চয়ই, এটা আমার ছোট মেয়ের কাজ। হ্যাঁ, এটা আমার কাজ। এবার তাড়াতাড়ি টেস্ট করে বলো কেমন হলো। এই সাথে তুলনা হবে না, মায়ের হাতের রান্না পৃথিবীর সেরা রান্না। সবাই আনন্দ করে খাচ্ছিল, তখন কলিং বেল বেজে উঠল। অপূর্ব বলে, রনি তার মাহি এসেছে, ওরা যে শুনেছে কাচ্চির কথা, দেখো হাজির। তোমরাও খাও, আমি দরজা খুলে দিচ্ছি। অপূর্ব দরজা খুলে মেঘকে দেখে হতভম্ব। কিরে তুই? বাবা তো বাসা, এখন কি করব? তো আমাকে রেখে আনন্দ করবি তোরা, আর আমি বাসায় বসে কাচ্চির প্রশংসা শুনবো, তাই চলে আসলাম। এবার বল, হিটলার আঙ্কেল কোথায়? তার চোখ ফাঁকি দিয়ে তোর রুমে ঢুকতে পড়তে পারলেই হলো। সাবধান, ঢুকে পড়, আমি ম্যানেজ করে দিচ্ছি। কি রে, তুই ওদের দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছিস কেন? ভেতরে নিয়ে আয়, একসাথে খাই সবাই মিলে। না মা, তার দরকার নেই, তোমরা খাও, আমরা রুমে বসে একসাথে খাবো। আমি ওদের রুমে নিয়ে যাচ্ছি। বড্ড বেঁচে গেলাম, এমনিতেই পাপা আজ রেগেছিল। কেন? সবাই বলল অপূর্ব। অপূর্ব কথা শুনে সবাই হেসে বলে, যাক, রাস্তা ক্লিয়ার হলো। তবে কিসের রাস্তা? তোর বিয়ের রাস্তা। শালা তলে তলে বেবি ট্যাক্সি চালাও, আর আমরা কইলেই হরতাল। কতবার জিজ্ঞেস করেছি, কিরে তোর সাথে কি রূপসার কিছু চলছে? কি সুন্দর করে বলে, আরে এসব প্রেমের ড্রাইভারি করার সময় নেই। আর এখন দেখি সে মাস্টার। চুপ করতো তোরা। মেঘের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। মেঘ বলল, আমরা এসেছি খেতে, আগে কাচ্চি খাই, তারপর ওর ক্লাস নিচ্ছি। অপূর্ব, যা খাবার নিয়ে আয়। আমি পূর্ণাকে বলে রেখেছি, ওর খাওয়া শেষ হলেই নিয়ে আসবে। চল কাচ্চি, আস্তে আস্তে এক গ্রান্ড লুডো খেলা হয়ে যাক। তামিমকে মিস করছি, বেচারা বইয়ের জালে আটকা পড়ে গেছে। তোরা খেল, আমি একটু রেস্ট করি। বলে বেডের পাশে সিঙ্গেল সোফায় শার্টের সব কটা বাটন খুলে শুয়ে পড়ল। ওরা তিনজন লুডো খেলায় মগ্ন। একটু কারো চোখ এদিক সেদিক হলেই রাহির জোরামি করবে।
বাকির অভ্যাস এটা। তাই অপূর্ব তার রনিত পুরো মনোযোগ দিয়ে খেলছে। হঠাৎ করে খাবারের ট্রে নিয়ে পূর্ণার রুমে ঢুকে। পূর্ণার আওয়াজ পেয়ে অপূর্ব বলে, খাবার টেবিলে রেখে যা। ঘাড় ঘুরিয়ে তাকালো না, শুধু কোনো মতে মুখ দিয়ে বলল, পূর্ণা খাবার রাখে সামনে তাকিয়ে দেখে মেঘের উন্মুক্ত বক্ষ। একবার তাকিয়ে দেখে সরিয়ে নিয়ে সামনে তাকিয়ে বলে, ওরা তিনজন তো খেলছে, তাহলে এটা কে? পূর্ণার সামনে তাকিয়ে দেখে মেঘ এক দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে আছে। পূর্ণার বুক ধুক করে উঠল, মনে পড়ে গেল মোবাইলে দেওয়া থ্রেড। পূর্ণা অপূর্বকে ডাকবে তার আগেই মেঘ পূর্ণাকে টান দিয়ে নিজের কোলে বসালো। মেঘ পূর্ণাকে নিজের সাথে মিশিয়ে নিল। পূর্ণার পিঠ মেঘের বুকের সাথে লেপ্টে আছে। পূর্ণা কেঁপে উঠল, কোনো মতে মৃদু কণ্ঠে বলল, কি করছেন? ছাড়ুন। নিজের বউকে কেউ ছাড়ে? কে বউ? কিসের বউ? আমি কিন্তু চিৎকার করব। একটু জোরে চিৎকার করবা, যাতে তোমার আম্মুর কান পর্যন্ত আওয়াজ যায়। প্লিজ ছাড়ুন। নিজের তো লজ্জা নেই, তাই বলে আমার লজ্জা খাবেন? লজ্জা খেতে সেই টেস্ট, তবে তার সাথে নুন মরিচ হলে আরো ভালো হতো। ছাড়ুন, কেউ দেখে ফেলবে তো। কেউ আমার বউকে যখন দেখে গেল, তখন আমি চাই সবাই এভাবে আমাদের দেখুক আর ধরে বিয়ে দিয়ে দিক। কিরে পূর্ণা, তুই কি করছিস? পূর্ণা মেঘের পাশে বসে বুক ধুকপুক করছে। কি বলবে অপূর্বকে? ও আইডার পিক দেখছিল আমার ফোন থেকে। সর, যা নিজের রুমে। এত দেখার শখ হলে আমি তোকে অর্পারপুর বাসায় নিয়ে যাব, সরাসরি দেখিস। এখন নিজের রুমে যেয়ে পড়তে বস। পূর্ণা যেন এই কথার অপেক্ষাই ছিল। দ্রুত বের হয়ে নিজের রুমে চলে আসলো। নিজের রুমে দরজা বন্ধ করে দরজায় হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস দিচ্ছে। আচ্ছা, এই লোকটা এমন কেন? সে কি বোঝে না তার স্পর্শ আমাকে কেমন এলোমেলো করে দেয়? পূর্ণা, তুই কি দুই নৌকার মাঝি? তোর চিরকুট কুমারকেও চাই, আবার মেঘকেও ভালো লাগে। পূর্ণার মনের কথা শুনে বলে, ছি, না না, পূর্ণার মনে শুধু একজন আছে। আচ্ছা, সেই একজনটা কে? এবার তাকে খুঁজে বের করতেই হবে। আপনি আড়ালে বসে আমাকে দ্বিধায় কেন ফেলছেন চিরকুট কুমার? আমার এই হৃদয় যে বারবার অগোছালো হচ্ছে, আমি স্থির করতে পারছি না তাকে। মেঘ সোফায় হেলান দিয়ে বসে মিটমিট করে হাসছে। আচ্ছা, পূর্ণা কি কখনো বুঝবে দুটো মানুষ একই সত্তা? বুঝলে কি ও নিজে থেকে আমাকে ভালোবাসবে, নাকি ভুল বুঝে সরে যাবে? সরে আর কই যাবে? ভালো যখন বেসেছি, তুলে নিয়ে বিয়ে করব। পূর্ণা শুয়ে আছে, মনের মধ্যে কেমন একটা অস্থিরতা। হঠাৎ মেসেজ টোন বেজে উঠল। মোবাইল হাতে নিয়ে মেসেজ ওপেন করে দেখে, তুমি আমার সদ্য ফোটা বেলি, যার শুভ্রতা আর মাতাল করা ঘ্রাণে রোজ মরি আমি। পরপর আরো 3টে টেক্সট আসলো। পূর্ণা রিপ্লাই করলো, আড়ালে স্বপ্নের জাল বুনলে সে স্বপ্নও পূর্ণতা পায় না। ভালোবাসলে দূর থেকে নয়, কাছে এসে বলতে হয় ভালোবাসি প্রিয়। আপনার প্রতি অনুভূতিকে আমি ভালোবাসা বলবো নাকি ভালো লাগা জানা নেই, তবে কালের বিবর্তনে আপনিও হবেন কোনো অতীত। এই প্রথমবার পূর্ণার রিপ্লাই। মেঘ বেশ খানিকটা সময় মেসেজের দিকে তাকিয়ে থেকে বলে, তুমি তো সদ্য ফোটা বেলি নও, তুমি হলে পূর্ণাঙ্গ পূর্ণিমা। তা ভাই, তুই কবে থেকে একা একা কথা বলতে শিখেছিস? আরে ও মামা, বুঝিস না, প্রেমে পড়লে মানুষ কত কি করে। থাম তোরা, দেখ তো ওর মাথায় কোনো গন্ডগোল আছে নাকি? পাবনায় সিট বুকিং দিতে হবে নাকি? এসব কিছুই করতে হবে না, বিয়ে করতে হবে, বুঝলি? এই, কবে বিয়ে করেছিস? কাকে বিয়ে করেছিস? আমাদের প্ল্যান অনুযায়ী তুই বিয়ে করবি রাজশাহীতে। মামা, তুই নিজে বিয়ে করছিস ঘরের চিপায়, আর মিককে বলছি রাজশাহী। আমাদের প্ল্যান ছিল তো এক একজন এক এক জেলায় বিয়ে করব। রাখ তোদের বিয়ে, সামনে কাচ্ছি নিয়ে আর কথা শুনে পেট ভরবে না। এখন কাচ্ছি খেতে হবে। কি ঘ্রাণ বের হচ্ছে! তোরা তো বিয়ে সব মুখে মুখে করবি, বিয়েও করবি না, আর পেট পুড়ে খাওয়াও বিয়ে। তোরা তো বিয়ে সব মুখে মুখে করবি, বিয়েও করবি না, আর পেট পুড়ে খাওয়াও হবে না। এর চেয়ে সামনে কাচ্ছি আছে, খেয়ে নি, তারপর তোদের আসারে গল্প শুনবো। হাত ধুয়ে বড় ডিশে একসাথে খাওয়া শুরু করলো 3 জনে। অপূর্ব বলল, কাল রূপসাকে দেখতে যাবে বাবা মা। দেখতে মানে কালকেই পাকা কথা বলে আসবে। আরে তাহলে তো ভালোই, বন্ধুর বোনকে বিয়ে করার রেওয়াজ চালু হয়ে গেল। এরপর মেঘের পালা। মেঘের পালা মানে? মেঘ তার বোনকে বিয়ে করবে, কিন্তু ধর্ম তো ভিন্ন। রনিতের
করা ঝাড় ও কি বলতে কি বলে ফেলে। ফাইনালি তোর আর রূপসার বিয়েটা হচ্ছে। এরপর রূপসা আর তোর কি ক্লাসটা নেবে সেটা ভাবছি। এতদিন তুই ওকে ঘুরিয়েছিস, এবার ও তোকে উঠতে না বসতে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। আরে ব্রো, ভালোবাসা থাকলে নাকে দড়ি কেন, কানে দড়ি দিয়ে ঘোরালেও ঘুরতে রাজি। এই মেঘ, তোর কেসটা কি বলতো? কারোর সাথে প্রেম টেম চলছে নাকি? আর প্রেম এখন যেভাবে বয়স বাড়ছে তাতে বউ পাই নাকি সেটাই সন্দেহ। মামান, এটা না বলে বল তোর বোনকে পাবো নাকি সেটা বাবার বিষয়। শালা সেই কখন থেকে বন বন করছিস? আরে তোরা কি শুরু করলি? বাদ দে, সামনে বিয়েতে কি করবি সেই প্ল্যান কর। মা, বাবা এখনো ফিরছে না কেন? অর্পার কথা শুনে মলিন কণ্ঠে নাদিয়া বেগম বললেন, রাগ করে সে সকালে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। রাগ করে কেন? আর কি নিয়ে রাগ? নাদিয়া বেগম সবটা বলার পর অর্পা বলে, বাবার উচিত এবার অন্তত মামার কাছে ক্ষমা চাওয়া। ভুলটা তো তোমরাই করেছো, তাহলে নিশ্চয় তো তোমাদেরই হওয়া উচিত। তোমাদের ইগোর জন্য কেন মেঘের খুশি কুরবান করবে? মা, সময় বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়। সে সময় তোমরা যেটা করেছো সেটা কি অন্যায় না? আমি কি বলবো বল? আমার কথা তো শুনে না। কতবার বলেছি ভাইয়ের কাছে চলো। আমি তো সবচেয়ে বড় হতভাগা, নিজের বাবার লাশটাও চোখের দেখা দেখতে পারিনি। জীবনে এই কষ্টের কাছে সব কষ্ট ফিকে মনে হয়। তোর বাবার পায়ে ধরেছিলাম সেদিন, কিন্তু মানুষ তার মন কলেনি। এরপর আমি বুঝেছি আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, সব ছেড়ে তাকে বেছে নিয়ে। এরপর থেকে আমার নিজের সব চাওয়া বিসর্জন দিয়েছি। মুখ ফুটে কখনো মানুষটার কাছে নিজের দুঃখের কথা বলিনি। যার সাথে এক বিছানায় 30 বছর কাটালাম, সে আমার পাশে থেকেও সেই হৃদয় ভাঙা আর্তনাদ শুনতে পায়নি। এখন আমার একটাই চাওয়া, তোদের সুখ দেখা, তোদের সুখ দেখে মরেও শান্তি। কিন্তু মা, তুমি একটা ভুল করেছো, কখনো বাবার অন্যায়ের প্রতিবাদ না করে। সে যখন যা ইচ্ছে বলেছে তুমি রিমোট কন্ট্রোল পুতুলের মতো তাই করেছো। এর জন্য বাবা নিজের ভুল কখনো বুঝতে পারেনি। এবার নিজের ছেলের জন্য একটু প্রতিবাদী হও। কি করব বল? আমি কখনো কারো মুখের উপর কথা বলতে পারি না। এবার এক কাজ করো, বাবার নাম্বার ব্লক করে দাও। এরপর যখন বাসায় আসবে রিনাকে দিয়ে বাবার খাবার দিবে, তুমি বাবার সাথে কথা বলবে না। তারপর বাবা যখন তোমাকে কিছু জিজ্ঞেস করবে তখন তুমি মেঘকে ডেকে আনবে। তারপর আমি যা যা শিখিয়ে দিচ্ছি সেরকম ভাবে কথা বলবে। জানি এত সহজ না কাজটা, তবুও চেষ্টা তো করতে হবে। তোমরা একা একা প্ল্যান করছো, আমিও আছি তোমাদের সাথে। এবার বাবাকে বাগে আনবই। বলে তিনজনে হাত মেলালো। নাদিয়া বেগম সোফায় বসে আছে, মাহমুদ সাহেব বেডে। কি শুরু করলে তুমি? এসব তোমাকে মানাই? কি যে কাজটা আরো আগে করা দরকার ছিল সেই কাজটাই করেছি। আপনার জন্য নিজের বাবার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে চলে এসেছিলাম, অথচ যে মানুষটা 17 বছর আদর, স্নেহ, যত্ন, ভালোবাসা দিয়ে বড় করলো, এক মুহূর্তে তার সবকিছু ছেড়ে আপনাকে ভালোবেসে আপনার কাছে চলে এসেছিলাম। কিন্তু আপনি কি করেছেন আমার জন্য? কি করিনি? তোমাকে সুন্দর একটা জীবন দিয়েছি, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব দিয়েছি, কোনো কিছুর কমতি রাখিনি। কমতি রাখেননি? না, কোনো কিছুর কমতি রাখিনি। যেই ভালোবাসার টানে সব ছেড়ে চলে এসেছিলাম, আপনি আমাকে সেই ভালোবাসা দিয়েছিলেন। প্রেম করার সময় সারা রাত জেগে কথা বলতাম আমরা, তখন আপনার ঘুমে ডিস্টার্ব হতো না। অথচ একদিন বলেছিলাম চলো আজ সারা রাত চন্দ্রবিলাস করব, আপনি বলেছিলেন আপনার কাছে বেহুদা সময় নেই। আচ্ছা এটা বলেন, শেষ কবে আমাকে বলেছেন তোমাকে এই ড্রেসে মানিয়েছে খুব? দেখো, বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ওর পাশে সুখবর আসলো। তারপর আমি শুধু কিভাবে টাকা আর্ন করা যায় সেটা ভেবেছি। টাকা টাকা, এই টাকার নেশা আপনাকে নিজের পরিবার থেকে দূর করে দিয়েছে। তোমার বাবা শুধুমাত্র এই টাকার জন্য তোমার বিয়ে অন্য কোথাও দিয়ে দিয়েছিল। সেদিন যদি আমার টাকা থাকতো তাহলে তারা আমাকে রিজেক্ট করতো না। তোমার সাথে আমাকে মানাবে না, কি সুন্দর কথা মুখের উপর বলে দিল। তোমার ভাই বলেছিল আমার বোন মাসে যত টাকা কসমেটিক্স ব্যবহার করে আমাদের পুরো পরিবারের তা দিয়ে মাস চলে যায়। সেদিন আমি ঠিক করেছিলাম জীবনে এত টাকা ইনকাম করব, দেখিয়ে দেবো তোমার পরিবারকে। আপনি আমাকে ভালোবেসেছেন নাকি আমার পরিবারকে? আমি কি কখনো আপনার টাকা দেখেছি? দেখেছিলাম আমার প্রতি আপনার ভালোবাসা, অথচ বিয়ের পর সেটাই হারিয়ে ফেলেছি। দেখো, এত ঝামেলা আমার ভালো লাগে না। থাকতে হলে থাকো, না হলে তোমার যেটা ইচ্ছা করো। আমি গেস্ট রুমে যাচ্ছি, সারাদিন কাজ করেছি, আমি টায়ার্ড। মাহমুদ সাহেব চলে যেতেই অর্পা রুমে প্রবেশ করলো। নিজের মায়ের পাশে বসে বলে, কি বলবো, তোমাকে জানা নেই। যতটুকু বুঝলাম বাবা নিজের ভুলটা কখনোই বুঝবে না, তার দাম্ভিকতা তাকে সেটা বুঝতে দেবে না।
আমি কাল ভাইয়ের কাছে চলে যাব। এই মানুষটা আমার মানুষ না। যে মানুষটার উপর ভরসা করে এসেছিলাম, এই মানুষটা কিছুতেই সেই মানুষটা না। আজ তোদের নানুর কথাটা খুব ভাবাচ্ছে। সে বলেছিল প্রেম করা আর বিয়ে করে সংসার করাটা এক নয়। প্রেমিক আর স্বামীর মধ্যে আসমান জমিন তফাৎ। আম্মু, এত বছর যেখানে যাওনি না, নানুর মৃত্যুর সময়ও যাওনি, সেখানে যাবে? হ্যাঁ, যাব। ভাইয়ের পা ধরে ক্ষমা চাইবো। একটা মেয়ে নিজের বিয়ের আসরে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেলে সেই পরিবারকে কি কি সহ্য করতে হয় সেটা এখন বুঝি। তাই আমি চলে যাব। যদি তোর বাবা নিজের ভুল বুঝে আমাকে ফিরিয়ে আনে, তবেই ফিরে আসবো। ছাদে বসে ওরা সবাই আড্ডা দিচ্ছে। এর মধ্যে মেঘ বলল, আমি পানি খেয়ে আসি। সাবধানে বাবা, যাতে তোকে দেখে না ফেলে। দেখলে বলবো মামা আমি শত হোক আপনার ভাগ্নে। সারা জীবন শুনেছি মামা ভাগ্নে যেখানে, আপদ নাই সেখানে। শালা নিজে তো মরবি সাথে অপূর্বকে নিয়ে। মেঘ নিচে এসে আস্তে করে পূর্ণার রুমে ঢুকে পড়ল। রাত তখন প্রায় 2টা ছুঁয়েছে। পূর্ণা তখনও পড়ায় ব্যস্ত। হঠাৎ করে মেঘকে দেখে বলে, আপনি? পূর্ণার কথা হয়তো মেঘ শুনতে পায়নি। আস্তে করে এসে পূর্ণার পাশে বসে বলে, আমার ভাই পাঠিয়েছে তোমাকে পড়াতে। আপনি বললেই আমি বিশ্বাস করব? ভালোই ভালোই বের হন, নয়তো আমি চিৎকার করব। আমি জানি তুমি চিৎকার করবে না, যত হোক তোমার জামাইকে কেস খাওয়াবে না শ্বশুরের কাছে। আপনি যাবেন নাকি? কি পড়ছিলে দেখি? ফিজিক্স? এটা কোনো সাবজেক্ট হলো? তোমরা সুন্দরী মেয়েরা পড়বে কেমিস্ট্রি, রসায়ন। দেখুন, আপনি প্লিজ চলে যান। কেউ দেখে ফেললে আমার কিছু না হলেও আপনার চরিত্রে দাগ লাগবে। কবি বলেছেন সুন্দর মেয়েরা ফিজিক্স পড়বে না। ভালোবাসি সুইট বউ। উঠে দাঁড়িয়ে হুট করে পূর্ণাকে জড়িয়ে ধরে বলে, যেদিন তুমি বুঝবে সেদিন শুধু আমাকেই খুঁজবে। তারপর কানের কাছে মুখ এনে বলে, বুঝবে যেদিন, খুঁজবে সেদিন, জানি খুঁজবে সেদিন, পাবে না খুঁজে আমাকে। বলেই চলে গেল। পূর্ণার সাথে সাথে দরজা লক করে দিল। পূর্ণা নিজের বুকের ধুকপুক শব্দ শুনতে পাচ্ছে। আচ্ছা, এই মানুষটার স্পর্শ আমাকে এইভাবে এলোমেলো কেন করে দেয়? জগ থেকে এক গ্লাস পানি খেলো। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর আবার টেবিলে বসলো। মেঘ সিঁড়িতে আসতেই হুট করে তার কিছু একটা মনে পড়লো। তারপর মনে মনে বলে, মেঘ এত বড় ভুল কিভাবে করলি? পূর্ণা এক দৃষ্টিতে তাকিয়ে আছে খাতার দিকে। এই হ্যান্ডরাইটিং পূর্ণার খুব পরিচিত। পূর্ণা দ্রুত উঠে তার চিরকুটগুলো বের করলো। সেম টু সেম। পূর্ণার চোখ অশ্রু ঝরছে। সুখের অশ্রু নাকি কষ্টের সেটা বোঝা যায়। দ্রুত উঠে নিজের রুমের দরজা খুললো। আশপাশে তাকালো, না, মানুষটা আশপাশে নেই। দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আছে। ইচ্ছে করছে এখনই ছুটে যেয়ে মানুষটাকে জড়িয়ে ধরতে, একদম লুকিয়ে ফেলতে বুকের বাঁ পাশে। উফ, কি সুখ সুখ একটা অনুভূতি। পূর্ণার চোখে সবকিছু কেমন ভেসে উঠছে। মেঘের সব অসহ্য কাজগুলো ভেবেও কেমন চোখ মুখ লাল হয়ে উঠছে। কবি হয়তো ঠিক বলেছেন, প্রেমে পড়ার মতো সুন্দর আর স্নিগ্ধ অনুভূতি দ্বিতীয়টি নেই। কি অদ্ভুত সুখকর অনুভূতি। হঠাৎ কারো কণ্ঠে চোখ মেলে তাকালো পূর্ণা। কিরে, তুই এখানে কি করছিস? অপূর্বর কথা শুনে খানিকটা ঘাবড়ে গেল, তবুও নিজেকে সামলে বলে, ভাইয়া পানি আনবো টেবিল থেকে, কিন্তু একটু আগে ডাইনিং রুমে যেন কার ছায়া দেখতে পেলাম, তাই ভয় করছে। আরে বোকা, ওটা তো মেঘ ছিল। আর তুই আমার সাথে আয়, এত ভীতু হলে চলে? মেঘ ভাইয়া এখন কোথায়? কোথায় আবার ছাদে? তুই কেন জিজ্ঞেস করছিস? মনে হলো তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ, তাই কনফার্ম হলাম সত্যি আমাদের বাসায় এখনো আছে নাকি। আজ আমাদের বাসায় থাকবে ওরা। কিন্তু বাবা দেখে ফেললে? দেখবে কি করে? একটু পর রুমে এসে ঘুম দিব, উঠে দেখবো বাবা অফিসে। পূর্ণা এক গ্লাস পানি নিয়ে বলে, আমি রুমে যেয়ে খাবো। রুমে এসে দরজা বন্ধ করে বলে, ভালোবাসি আপনাকে, শুনছেন? ভালোবাসি আপনাকে। ইস, মনের কথা যদি মনের মানুষের কাছে পৌঁছে যেত কতই না ভালো হতো। উফ, এখন টুক করে তার মনের নোটিফিকেশন চলে যেত, তার পূর্ণা তাকে ভালোবাসি বলছে। আপনার নাম মনে আসতেই লজ্জা ঘিরে ধরছে কেন আমাকে? আমি কেন আগে বুঝলাম না আমার চিরকুট কুমার আপনি? আচ্ছা, ভালোবাসেন যখন, তখন মুখ ফুটে বলছেন না কেন? একবার তো অন্তত চোখে চোখ রেখে বলুন ভালোবাসি। আমার এত সুখ আমি কই লুকাবো প্রাণ? নিয়াজ আহমেদের সামনে মাথা নিচু করে বসে আছে নাদিয়া বেগম। কুলচুম, আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো। এত বছর পর কেন সব নাটক করছে তা বুঝতে পারছো তো? ভাইয়া, আমি ভুল করেছি, মানছি তো। প্লিজ ক্ষমা করে দাও। জানি এই ভুলের ক্ষমা হয় না, তবুও আমাকে আর পর করে রেখো না। 30টা বছর তোমাদের ছেড়ে একা কাটিয়েছি। মেয়েদের বিয়ের পর বাপের বাড়ি থাকে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার আশ্রয়স্থল।
কিন্তু আমার ছিল না। একা একা নিজেকে সামলেছি। আমি মানছি আমি ভুল করেছি, তবে এবার তুমি মেরে ফেললেও আমি ফিরে যাব না। দেখুন, আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক আগেও ছিল না, এখনো নেই। দয়া করে আমাদের সুখের সংসারে নজর দিবেন না। ভাইয়া, এভাবে পর করে দিও না। আমি মাহমুদকে ছেড়ে চলে এসেছি। বাহ, খুব ভালো কাজ করেছেন। তা যখন আপনার বাবা মা মারা গেল তখন কেন আসলেন না? তখন তো কি নিজের বাবা মাকে শেষ দেখার ইচ্ছে হয়নি? এসব নাটক বন্ধ করুন আর বের হন আমার বাসা থেকেই। আমি সেদিন আসতাম, কেউ আমাকে আটকাতে পারতো না। 9 মাসের একজন গর্ভবতী মহিলা একা একা ঢাকা থেকে চট্টগ্রাম কিভাবে যেতে পারে? তোমাকে কতবার কল করেছি, তুমি কি করেছিলে ভুলে গেছো? আমার নাম্বার ব্লক করে দিয়েছো। মাহমুদকে বারবার বলছিলাম, পায়ে ধরছিলাম, কিন্তু সেও তো কম জেদি নয়। তোমাদের জেদের জন্য আমি নিজের বাবা মাকে শেষবারের মতো দেখতে পারিনি। আমার কারো প্রতি অভিযোগ নেই, তবুও চাই সব পেছনের কথা ভুলে সামনে এগিয়ে যেতে। কেন বিয়ে করেছিলি মাহমুদকে? নিজের বিয়ের আসর ছেড়ে আমাদের কোম্পানির সামান্য একজন স্টাফের হাত ধরে পালিয়ে যাওয়ার আগে তোর একবারও আমাদের সম্মানের কথা মনে পড়লো না? তোমরা আমার কাছে আর কোনো পথ খোলা রাখোনি। আমি কতবার বলেছি বিয়ে আমি মাহমুদকে করব, নয়তো মরে যাব, কিন্তু তোমরা নিজেদের অহংকারের কাছে আমার কষ্ট দুঃখ দেখোনি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না। নাদিয়া বেগম দরজার কাছে আসতেই নিয়াজ আহমেদ দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরে। বহু বছর পর দুই ভাই বোন নিজের কষ্ট অশ্রুপাতের মাধ্যমে প্রকাশ করছে। মাহমুদ সাহেবের ঘুম ভাঙল বেলা 9টায়। ঘড়ির দিকে তাকিয়ে দ্রুত উঠে বসলেন। আশপাশে তাকিয়ে নিজেকে গেস্ট রুমে আবিষ্কার করে রাতের ঘটনা মনে করলেন। ধীর পায়ে নিজের রুমের সামনে যে আস্তে করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। রুমটা একদম পরিপাটি। বেডের ঠিক মাঝখানে গ্লাসের নিচে একটা কাগজ দেখা যাচ্ছে। আশপাশে ভালোভাবে লক্ষ্য করলেন না, কার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। হাত বাড়িয়ে কাগজটা হাতে নিলেন। কাগজের কালো অক্ষরগুলোতে চোখ বোলালেন। কাগজটা ভাঁজ করে ড্রয়ারে রেখে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসলেন। নাস্তার টেবিল আজ ফাঁকা। নাদিয়া বেগম ছাড়া বাড়িটা মনে হয় মৃত। দেহে আছে কিন্তু প্রাণ নেই। ঘরের স্ত্রী, ঘরের প্রাণ। আজ প্রাণটাই নেই। জগ থেকে এক গ্লাস পানি ঢেলে নিলেন। এর মধ্যেই দেখলেন মেঘ আর অন্তরা বের হচ্ছে। কোথায় যাচ্ছ তোমরা? অন্তরাকে হোস্টেলে দিয়ে আমিও একটা ব্যাচেলার রুম খুঁজে নেব। আম্মুকে ছাড়া এই বাড়িতে থাকা সম্ভব নয়। তোমার মা না হয় পরের বাড়ি মেয়ে, কিন্তু তোমরা তো এবারই, তাহলে তোমরা কেন যাবে? যেখানে আমাদের মায়ের সম্মান নেই সেখানে আমরা থাকবো না। আর আমাদের বাড়ি আর মায়ের বাড়ি আলাদা। এটা আগে বললে মাকে নিয়ে একটা আমাদের বাড়ি বানাতাম, যেখানে আমার তোমার নেই, সব কিছু থাকতো আমাদের। বোলেরো দুজন বের হয়ে গেল। নিয়াজ সাহেব সোফায় চুপ করে বসে রইলেন। টাকার পিছনে ছুটতে ছুটতে কখনো নিজের মানুষদের নিয়ে ভাবার সময় হয়নি। আজ যেন সবাই তাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে টাকা থাকলেই হয় না, নিজের মানুষ ছাড়া টাকা মূল্যহীন। কত বছর পর মামা বাড়ি যাচ্ছে। তোর মামা বাড়ি আমার তো শ্বশুর বাড়ি স্পেশাল ট্রিট পাবো। মামা তো ঝাঁটা মেরে তাড়িয়ে না দেয় আবার। চুপ, বেশি কথা। তুই যা, আমি রাতে আসবো। অন্তরাকে রিকশায় উঠিয়ে দিয়ে মেঘ দোকান থেকে একটা সিগারেট কিনে ধরিয়ে মনের সুখে টানতে টানতে প্রায় পূর্ণার কোচিংয়ের সামনে চলে এসেছে। পূর্ণা কেবল কোচিংয়ে ঢুকবে এমন সময় মেঘকে থেকে থেমে গেল। জোরে জোরে শ্বাস নিয়ে খানিকটা সাহস জুগিয়ে মেঘের হাত থেকে সিগারেট টেনে নিল। মেঘ সামনে না তাকিয়ে বলে, শালা, সাহস তো কম না, মেঘের হাত থেকে সিগারেট ধরিস? আপনি সিগারেট কেন খাচ্ছেন? আমি তো আপনাকে ভালো ভেবেছিলাম। তো ভালো ভাবতে কে বললো? দেখুন, এসব সিগারেট খাওয়া চলবে না। আমি অল্প বয়সে বিধবা হতে চাই না। মেঘ পূর্ণার হাত শক্ত করে ধরে হাঁটা শুরু করলো। কিছু দূর যে একটা সিএনজি ডেকে সেটাতে উঠে পড়লো। একটা অ্যাপার্টমেন্টের সামনে এসে সিএনজি থামলো। পূর্ণা বলে, কি করছেন? আমার পড়া আছে, সামনে আমার পরীক্ষা। বউ থাকতে না খেয়ে থাকতে চাই না। এখন তুমি আমার সাথে আমার বাসায় যাবে, আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবে। হোয়াট? আমি আপনার বউ হলাম কবে? মেঘ ভাইয়া এসব কি বলছেন? আমাকে কোথায় নিয়ে আসলেন? এটা তো আপনার বাসা না। কে বলেছে এটা আমার বাসা না? এটা তো আমাদের ছোট্ট সংসার। হাত ছাড়ুন প্লিজ ভাইয়া। আরেকবার ভাইয়া বললে সোজা লিপ কিস করব। চুপচাপ আমার সাথে চলো। পূর্ণা মেঘের সাথে একটা ফ্ল্যাটে ঢুকলো। মেঘ ডোর লক করতেই পূর্ণা কেঁপে উঠল। মেঘ মুচকে এসে বলে, ভয় পাচ্ছ আমাকে? না, আপনাকে ভয় কেন পাবো? আপনি কি বাঘ নাকি যে খেয়ে ফেলবেন? মেঘ এক পা দুপা করে পূর্ণার একদম কাছে চলে আসলো। পূর্ণা চোখ বন্ধ করে কোনো মতে বলল, আপনি এটা করতে পারেন না।
মেঘ পূর্ণার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, পশু পাখিকে ভয় পাওয়ার কিছু নেই, তবে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সাথে একাকী কোনো কিশোরী থাকলে তাকে তো ভয় পেতে হয়। পূর্ণা মেঘের পিঠ তার ধারালো নখ দিয়ে আঁকড়ে ধরল। দুজন শুধু দুজনের হার্টবিটের শব্দ শুনতে পাচ্ছে। মেঘ আস্তর করে পূর্ণার পিঠ থেকে ব্যাগটা নিয়ে পূর্ণার থেকে দূরে সরে আসলো। পূর্ণা তখনও চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। মেঘ পূর্ণার সামনে তুড়ি বাজিয়ে বলে, এই মিসেস মেঘ, সোজা কিচেনে যান আর আমার জন্য কিছু বানিয়ে নিয়ে আসুন। পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। কিচেন কোন দিকে? তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে সোজা। কিচেনে এসে পূর্ণা প্রথমে আটা গুলে নিল, তারপর কড়াইতে ঘি ঢেলে এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়ে একটু ভেজে নিয়ে সুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে তাতে পানি দিয়ে দিল। তারপর তাতে চিনি, কাজু, কিশমিশ অ্যাড করে আর একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিল। মেঘ পূর্ণার দিকে তাকালো, কোমরে ওড়না বাঁধা, চুলগুলো খোপা করা, পরনে আকাশি রঙের 3 পিস। মেঘ পূর্ণার চুলগুলো আস্তে করে খুলে দিল। পূর্ণা দ্রুত সামনের দিকে ফিরে বলে, সরি, আমি খেয়াল করিনি। বলে পিঠে হাত দিয়ে দেখে চেন তো আটকানো। মেঘ হেসে বলে, আজ খোলা থাকলেও সমস্যা নেই, আমার বউ, আমার সম্পত্তি, আমি না দেখলে কে দেখবে? তা রাঙা বউ, রান্না করতে পারো তো নাকি না খেয়ে থাকতে হবে? রান্না কেমন হয়েছে? সব মশলা পারফেক্টভাবে দিয়েছো, ভালো তো হবেই। তাহলে এবার আমি সবটা বলি, আপনি রান্না করুন। না মানে আমার ভুল হয়েছে, তোমার হাতের ছোঁয়া পেয়ে রান্না অমৃত হয়ে গেছে। হাতটা দাও তো, একটা চুমু খাই। বিয়ের পরে রান্নার ভরপুর প্রশংসা করবেন। প্রশংসা পছন্দ হলে পরের বেলায় খাবার পাবেন, নয়তো উপোস রাখবো। চলো বিয়েটা করে ফেলি। আমার বাবাকে বলুন, আর এখন আমার যেতেই হবে, নয়তো বাসা থেকে খোঁজ করা শুরু হয়ে যাবে। চলো আজ তোমাকে নিয়ে একসাথে শ্বশুর বাড়ি যাব। পূর্ণা নিজেকে একটু গুছিয়ে নিয়ে আয়নায় তাকিয়ে বলে, আপনি আমাকে কিভাবে ভালোবাসলেন? এভাবে ওভাবে কিভাবে যেন বেসে ফেলেছি। আপনি তো আমাকে প্রপোজ করেননি। পূর্ণা হিসাবে শেষ পিনটা গেথে এপাশ ফিরে দেখে মেঘ হাঁটু মুড়ে বসে বলে, আমার সারা জীবনের ব্যক্তিগত রাঁধুনি হবে। কথা দিচ্ছি তোমার রান্নার ভরপুর প্রশংসা করব। এ কেমন প্রপোজ হলো? বলো না হবে। সারা জীবনের জন্য আমি তোমার। তোমার শব্দটা যেন মেঘের হৃদয়ে শীতল হাওয়া বয়ে গেল। উঠেই পূর্ণাকে জড়িয়ে ধরে শক্ত করে মৃদু স্বরে বলে, আমি শুধু তোমার, এই আজকের পর থেকে আর আপনি আপনি চলবে না বলে দিলাম। চলো জমের সাথে লড়াই করে তোমাকে নিয়ে আসতে বের হয়ে পড়ি। আমার বাবাকে জম বলা? তোমার বাবাকে কেন বলবো, আমি আমার মামাকে বলেছি। দুজনেই হেসে দিল, হাতে হাত রেখে বের হয়ে আসলো। ভালোবাসা এমন এক ম্যাজিক, ভালোবাসলে তাকে শত জন্মের পুরোপুরি মনে হয় কত যুগের সম্পর্ক ছিল। তারা হয়তো সব সময় কাছেই ছিল, এক মুহূর্তে যেন সবচেয়ে নিজের হয়ে যায় মানুষটা। মাহমুদ সাহেব নিয়াজ আহমেদের সামনাসামনি বসে আছে। কিছুক্ষণ নীরব থেকে মাহমুদ সাহেব বলেন, আমি কখনো মাথা নত করতে শিখিনি, কিন্তু আপনি আর আপনার বাবা আমাকে চরমভাবে অপমান করেছিলেন। হ্যাঁ, আমি মানছি তখন আপনার পরিবারের মেয়ের সাথে আমার রিলেশন করার যোগ্যতা ছিল না, কিন্তু মন কি টাকা দেখে আমি বুঝেছিলাম পুরো পৃথিবীতে আপনার বোনের মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না, তাই টাকা ছাড়ার সাহস আমার হয়নি। বারবার আপনার বাবার আর আপনার সামনে নত হয়েছি, আপনারা আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছেন। এভাবে আমি নিতে চাইনি, আপনারা বাধ্য করেছেন। সেসব কথা এখন টানতে চাই না। আমি আমার নত হয়ে ক্ষমা চাইছি। আমার বউকে আমার কাছে ফিরিয়ে দিন, আর আমার সন্তানদের তার নানার বাড়ি ফিরিয়ে দিন। আমার ছেলেটাকে তার ভালোবাসা ফিরিয়ে দিন। আমি যদি বলি আমার বোনকে ফিরিয়ে দিন তার বাবা মাকে, পারবেন? আমার মা বাবার তার মেয়েটাকে শেষবারের মতো দেখার জন্য ছটফট করতে করতে মারা গেছে। রাগ অভিমান একদিন মিটে যায়, কিন্তু সময়ের সাথে বাড়তে থাকে ক্ষতগুলো। কিভাবে মেটাবেন জানি না, কোন ভাষায় ক্ষমা চাইবো, তবুও বলবো নিজের ঘৃণ্য অতীত ধরে রেখে বাচ্চাদের বর্তমান নষ্ট করবেন না। আমরা যা ভুল করেছি তার শাস্তি ওদের দেবেন না। নাদিয়া বেগম অবাক নেত্রে নিজের প্রিয়তমকে দেখছে। এই তো সেই মাহমুদ যার জন্য পৃথিবীর সবকিছু ত্যাগ করতে রাজি নাদিয়া বেগম। কোথায় হারিয়ে গিয়েছিল এই মানুষটা? মাহমুদ সাহেব উঠে নাদিয়া বেগমের হাত ধরে বলে, সব ভুলগুলো ভুলে যাও। এবার থেকে তুমি তোমার মাহমুদকে দেখার পাবে। আবার চলো সাজিয়ে তুলি বাকি জীবনটা। নাদিয়া বেগমের চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু নড়ে পড়ল। এ যেন সুখের অশ্রু, সবাই নিজেদের মধ্যে সব মিটিয়ে নিচ্ছে। এমন সময় মেঘ আর পূর্ণা বাসায় ফিরল। অন্তরা বলে, মিয়া বিবি চলে আসছে, পরিবারও রাজি, এবার খবর দাও কাজী।
শালা, আমার নাকের ডাগায় বসে আমার বোনের সাথে প্রেম করলি আর আমি জানতে পারলাম না। হায় আফসোস। সুমন্দি, তুই তো তোর প্রেমিকারে নিয়ে পাগল, এসব দেখার টাইম কই তোর? নিয়াজ সাহেব মেঘের সামনে এসে বলে, দেখতে ঠিকঠাক, কিন্তু কাজ কাম কিছু করো নাকি বাপের হোটেলে খাও। শেষ পর্যন্ত আমার মেজামাই হয়েই দম নিলা। তা আর দেরি কিসে? দুই বিয়ে একসাথে হোক, একজন যাবে একজন আসবেই। কথা শেষ করে মেঘকে জড়িয়ে ধরলেন। পরের শুক্রবার ধুমধামে বিয়ে হয়ে গেল। সবাই সবার জীবনে আনন্দিত। মেঘ বারান্দায় বসে পায়ের উপর পা তুলে মোবাইল নিয়ে ব্যস্ত। পূর্ণা এসে মোবাইলটা টান দিয়ে নিয়ে বলে, তোমার সামনে এত সুন্দরী বউ থাকতে মোবাইলে কি? বউ আমারে যে কষ্ট দিছে তার শোধ তুলতে হবে না? শাস্তি হোক ভালোবাসাময়। আমার গালে ঠোঁটে হাজার হাজার চুমু দিয়ে প্রতিশোধ নাও। বউ আমার শাস্তি চাইলো, না দিয়ে পারা যায় নাকি? মেঘ পূর্ণাকে কোলে তুলে নিল। পূর্ণা মেঘের কানের কাছে মুখ নিয়ে বলে, আঁচল বাঁধিয়েছি জ্যোৎস্নার আলো, সবটুকু শুধু তোমার।